আমাকে বিয়ে করবেন মিস্টার রাজ ভাইয়া? প্লিজ প্লিজ বিয়ের জন্য রাজি হয়ে যান। বলে বিরক্তিকর ভাবে তাকিয়ে থাকে। অনুর মুখে রাজকে বিয়ের জন্য এমন আকুল আবেদন শুনে এদিকে আরেকজন তেলে বেগুনে জ্বলতে থাকে। বেচারা রাজ তার সামনে অনুকে দেখে বুঝতে পারে আজ আমার কপালে এই মেয়ের সাথে করে ঘূর্ণিঝড় আইলেকে আনবো। না জানি আজ আমার ভাগ্যে কি আছে। বলে মনে মনে দোয়া ইউনিস পাঠ করতে থাকে। এদিকে রক্তরাঙা চোখ করে অনুর সামনে গিয়ে দাঁড়ায় আরিয়ান। আবির আরিয়ানের পাশে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে তার বোন এখানে কি করতে আসছে, আর রাজের মতো প্লে বয়ের কাছে এসে কেন তার বোন বিয়ের কথা বলছে। হঠাৎ অনুর এমন কাহিনী দেখে আবিরের মাথা কাজ করছিল না, তাই সে নীরবে সবটা বুঝতে অযথা চেষ্টা করে সময় নষ্ট করছিল। আবিরের মাথা না কাজ করলে কি হবে, অন্যজনের মাথায় ঠিকই রক্ত টকবক করে ফুটছিল। আবির অনুকে কোনো কিছু বলার আগে অনুর গালে কষে 2-3টা থাপ্পড় পড়ে। অনু গালে হাত দিয়ে ছলছল নয়নের সামনের মানুষটার দিকে তাকিয়ে আছে। তোতলাতে তোতলাতে বলে, আরিয়ান ভাইয়া আমাকে। অনু কথাটা ক্লিয়ার করে বলার আগে আবারও আরিয়ান অনুকে একটা থাপ্পড় দিয়ে জোরে ভয়ার্ত কণ্ঠে বলে, নাক টিপলে এখনো দুধ হয়ে পড়বে। সে আসছে ভার্সিটির নাম করে প্লে বয়কে বিয়ের প্রস্তাব দিতে। এই বেয়াদব মেয়ে, তোমার যে নিজের নাক লজ্জা বলতে নেই তা না হয় বুঝলাম, তবে তোমার সাথে যে আমাদের সম্মান জড়িয়ে আছে সেদিকে খেয়াল আছে? এবার আরিয়ানকে কিছুই বলে না, কারণ আরিয়ানের জায়গাতে আবিরের এই কাজ করা দরকার ছিল। আবির রাগী দৃষ্টিতে অনুর দিকে অগ্রসর হয়ে এসে ওর হাত চেপে ধরে বলে, তুই কোন কারণে ভার্সিটিতে প্রথম দিন এসেই এত ছেলে মেয়ের সামনে নিজে আত্মসম্মান বিসর্জন দিতে এসেছিস? অনু কান্নাজড়িত কণ্ঠে বলে, ভাইয়া তোমরা আমার পুরো কথা শুনবার আগেই আমাকে আসামি বানিয়ে ফাঁসির রায় দিয়ে দিচ্ছ। সেখানে আমি আর কি বলবো বলো? আমি কি জানি না ইউনিভার্সিটিতে আমার জমরাজ থুকু আমার ভাইয়ারা পড়াশোনা করে? তাদের চোখের সামনে ভুল করেও তো ভুল করতে পারবো না, নয়তো কেউ একজন আজরাইল হয়ে আমার জান কবজ করে নিয়ে যাবে। তো আরিয়ান এসে দাঁতে দাঁত চেপে বলে, ইসলামী রেখে আমার কথার উত্তর দাও। রাজকে কেন বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছিলে? অনু মনে মনে বলে, রাজকে মনে ধরছে, রাজকে বিয়ে করে আমার বাপের জামাই বানাবো রে ভাই। তবে আপনার মুখের উপরে কথা কইতে পারবো না যমরাজজি, এমন কথা বলার তো সাহসই নাই। আবির বলে, কি হলো অনু, আরিয়ানের কথায় উত্তর দিচ্ছিস না কেন? এমন সময় সেখানে অনুর পাশেই ওর কয়েকজন ক্লাসমেট রিমা, আদিল, সবুজ, হৃদি এসে হাজির হয়। আরিয়ান ওদের সবাইকে একবার রাগে অগ্নিদৃষ্টিতে ভালো করে দেখে, এরপর অনুর দিকে একটা প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অনু আবিরকে বলে, ভাইয়া তুমি তো রিমা আর রিদিকে চেনো, এরা দুজন আমাদের ভার্সিটির নতুন বন্ধু। তবে আমাদের পুরাতন বন্ধু এ হচ্ছে আদিল আর ও সবুজ। আরিয়ান বলে, বাবা, ভার্সিটিতে পা রাখতে না রাখতে তোর বোনের দেখ কত শত বন্ধুও জুটে গেছে দেখছিস। এমন সময় রিমা বলে, আরিয়ান ভাইয়া অনুর কোনো দোষ নেই আসলে। আবির রিমাকে থামিয়ে বলে, এই তোরে কি ওকালতি করতে ডাকছে এখানে? আকবা দিয়ে অনু হয়ে সাফাই গাইতে আসবি না, বুঝতে পারছিস? রিমার বুঝতে বাকি রইল না আজ অনুর কপালে দুঃখ আছে। আরিয়ানের যে রাগ, তার সাথে আবার আবিরও রেগে বোম্বাই মরিচ হয়ে আছে। হৃদি রিমাকে আস্তে করে বলে, আমাদের সবাই চুপ থাকাটাই উত্তম, নয়তো ডিটারজেন্ট পাউডার ছাড়াই ভালো করে ধুয়ে দেবে। অযথা এত পরিষ্কার হতে চাই না। একটু পর অনুদের সামনে একটা রেগিং করার গ্যাং এসে হাজির হয়। সেই দলের নেতৃত্ব দিচ্ছিল রাইদুল ইসলাম ইরাদ। ইরাদের সাথে তার বন্ধুদের দলও আছে। সেখানে রাইসা, ত্রিসা, সোহম আরো অনেকেই আছে। ইরাদ অনুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, বাপ্পা হিজাবি কন্যা, তুমি তো ফাটিয়ে দিয়েছ। তোমাকে যা টাস্ক দিয়েছি তা তো খুব ভালো মতো কমপ্লিট করেছ, কিন্তু এখানে এত মানুষের ভিড়ের কারণ কি শোনা? আরিয়ান আবির দুজনেই অনুর দিকে তাকিয়ে আছে। ওদের তাকিয়ে থাকা দেখে অনু মাথা নিচু করে রাখে। আবির অনুকে উদ্দেশ্য করে বলে, ছি ছি ছি, তুই শেষ পর্যন্ত বাজেটে প্রথম দিন রেগিংয়ের শিকার হয়েছিস। আমাদের 2 বছর বন্ধুত্ব নাক এইভাবে কাটতে লজ্জা করলো না একবারও? ইরাদ বলে, এই আবির, তোদের সাথে ওই মেয়ের কি সম্পর্ক রে? তোদের কেন এত দরদ উতলে পড়ছে? আর তোদের সম্পর্ক কিভাবে নষ্ট করছে? আরিয়ান বলে, ইরাদ, আমাদের পার্সোনাল ব্যাপারে তোর ওই লম্বা নাক না ঢুকালেও চলবে। ইরাদ বলে, তোর পার্সোনাল ব্যাপার যখন, তখন তো নাক গলাতেই হবে, নয় আমার আবার পেটের ভাত হজম হবে না। তুই জানিস তো দোস্ত। আবির এসে বলে, ইরাদ, তুই আমাদের থেকে দূরে থাকবি। তোর মতো খারাপ কাজ আমরা করি না।
সারাদিন লেখাপড়ার নামে কলেজে এসে গুন্ডামি করিস, অসহায় ছেলে মেয়েদের অযথা রেগিং করে বিরক্ত করিস। আরিয়ান আবিরকে সরিয়ে অনুর কাছে এসে বলে। তোমার থেকে এমন কিছু আশা কখনো করিনি। বলে ওরা চলে যেতে থাকে। এমন সময় অনু এসে রাজকে বাদুরের মতো থাপ্পড় দিতে শুরু করে। শালার রাজ, তুই আমার জীবনে কালো বিড়াল। যে সময় আমার সামনে আসিস তখনই আমাকে কোনো না কোনো বিপদের ধাক্কা দিয়ে ফেলেছিস। আজ ইউনিভার্সিটিতে প্রবেশ করার সময় তোর সাথে দেখা হয়েছে দেখে ওই বুইড়া বেটা আমারে তোর মতন লুচ্চা পোলার প্রপোজ করতে বলছে। তোরে আমি বাড়ি থেকে বেরোবার আগে বারবার ফোন দিয়ে নিষেধ করছি আজ ইউনিভার্সিটিতে আসবি না, তবুও আসছিস কেন রে? কেন? হ্যাঁ, একদিন না আসলে কি হতো তোর? অনুর এমন উদ্ভট ব্যবহার আর কথায় সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ইরাদ বলে, কি সুন্দরী, আগে থেকে মনে হচ্ছে তোমাদের চেনা জানা আছে। এবার অনু রাজকে ছেড়ে দিয়ে এসে সোজা ইরাদের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ইরাদ বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় দাও? অনু 2 হাত নোংরা পরিষ্কার করার মতো পরিষ্কার করতে করতে বলে, ইউনিভার্সিটিতে প্রবেশ করার পর যখন আপনি আমাকে এমন কাজ করতে বলছেন তখনই আপনার গালে বসিয়ে দেওয়া দরকার ছিল। তবে সমস্যা নেই, তখন ভুলে গেছি তো কি হয়েছে, এখন বসিয়ে দিয়েছি। বলে অনু সেখান থেকে চলে যেতে লাগে। তখন ইরাদ অনুর ওড়না পেছন থেকে টেনে ধরে। অনুর সামনে আরিয়ান দাঁড়িয়েছিল, সে ইরাদের হাত থেকে অনুর ওড়নাটা ছাড়িয়ে নিয়ে আস্তে করে বলে, আর যাই করিস না কেন, আমার কলিজার দিকে হাত দিতে আসিস না প্লিজ। ইরাদ বলে, যে হাতের মালিক আমাকে স্পর্শ করার সাহস করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আরিয়ান বলে। অনুকে সব বিপদ থেকে বাঁচাতে আমাকে ওর সামনে পাবে। ইরাদ একটা বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অনু আবিরকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া, আগে কেন বলো নাই তোমাদের ইউনিভার্সিটি আসলে এমন সব জঙ্গলি প্রাণী জগতের সাথে দেখা হবে? আরিয়ান অনুর কান টেনে ধরে বলে, সব সময় এত আগ বাড়িয়ে ঝামেলা বাঁধাতে কে বলে তোমাকে? কি দরকার ছিল অযথা ইরাদের গালে থাপ্পড় দেওয়ার? অনু বলে, আপনার কি দরকার ছিল আমাকে থাপ্পড় দেওয়ার? আমি যাদের জন্য থাপ্পড় খেয়েছি সবগুলারে ফেরত দিয়ে গায়ের জ্বালা মিটিয়ে নিয়েছি। আরিয়ান বলে, না, তোমাকে এই জীবনে মানুষের মতো করা সম্ভব না, মাফ চাই। এত কাহিনী শেষে রাজ এসে ওদের সবার সামনে দাঁড়িয়ে বলে, যত দোষ করবে অনু, তার শাস্তির ভাগীদার কেন আমাকে হতে হবে? কেউ কোনো উত্তর না দিয়ে যে যার মতো চলে যায়। এই তুমি কেমন বোন? হ্যাঁ, নিজেকে আমার বোন পরিচয় দিতে তোমার লজ্জা করছে না? কেউ তার ছোট বোনকে এইভাবে পরপুরুষের কাছে পাঠাতে পারে? কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আর তুমি তো আমার আপন বোন না, তোমার জন্য কেন আমি সুইসাইড করতে যাব? হ্যাঁ, তুই বা কেমন বোন, সারাদিন নিজেকে এত কাজের বলে দাবি করিস আর কাজের বেলা ফাঁকা কলসি? আমি মোটেই এমন না আপু। তুই যদি ওই ছেলের সাথে দেখা করতে না যাস তাহলে আমি হারপিককে সুইসাইড করব, দেখে নিস। ভালো মানের বিষ ব্যবহার করলো, এসব টয়লেট পরিষ্কার করার জিনিস কেন খেতে যাবে? তুই বোন নামের কলঙ্ক। তাই বলে অনুর হাতে একটা অ্যাড্রেস দিয়ে সেখান থেকে আনিশা চলে যায়। অনু হাতে থাকা কাগজটা খুলে দেখে এটা একটা রেস্টুরেন্টের ঠিকানা। আল্লাহ জানে এইখানে গিয়ে আজ সে কোন বিপদে পড়বে। কপালে যাই থাক সমস্যা নেই, বোনের উপকার তো তাকে করতেই হবে। তাই সে চুপচাপ রেডি হয়ে হাতে থাকা রেস্টুরেন্টের ঠিকানাতে পৌঁছে যায়। অনু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে অবাক, আল্লাহ, আমি এ কোথায় চলে আসছি? এত বড় রেস্টুরেন্ট, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, কোনো মানুষের নাম ঠিকানা নেই। তাহলে এখানে থাকার মানে হয় না, ফাঁকা স্থান মানে শয়তানের বাড়ি। এসব ভেবে বাইরে যাবে এমন সময় রেস্টুরেন্টের একজন কর্মচারী সেখানে প্রবেশ করে। অনুকে বলে, ম্যাম, আপনি কি আনিশা ম্যাডাম? অনু মাথা একবার দুদিকে ঘুরিয়ে না বলে, তারপর আবারও মাথা চাকিয়ে হ্যাঁ বোঝায়। সেই লোকটা অনুকে রেস্টুরেন্টের দোতলাতে চলে যেতে বলে। সেখানে তার জন্য কেউ একজন অপেক্ষা করছে। অনু মনের মাঝে অনেক সাহস নিয়ে সোজা দোতলাতে চলে যায়। সেখানে গিয়ে দেখে একটা টেবিলে একজন পুরুষ মানুষ বসে আছে, তবে তার চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না, কারণ সেই লোকটা মুখের সামনে একটা ফাইল নিয়ে তার ভেতরে ডুবে আছে। এসবে অনুর কোনো মাথা ব্যথা নেই, সে যে কাজ করতে আসছে তা করে চলে যাবে। সেই অনুযায়ী অনু লোকটার টেবিলের সামনে চেয়ারে বসে গড়গড় করে বলতে শুরু করে, এটা কি মগের মূল্য পেয়েছেন? বাচ্চা একটা মেয়েকে বিয়ে করবেন? আমরা কি বুঝি না? ওইসব খুব ভালো করেই বুঝি। বিয়ের পর বউকে ঠিকই সাথে রাখতে নিজের বাড়ি নিয়ে যাবেন, তখন লেখাপড়া সব চুল হতে যাবে। তাই আপনি এই বিয়ে করতে রাজি থাকলেও আমরা রাজি না। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে নিজের মুখের সামনে থেকে ফাইলটা সরিয়ে সামনে বসে থাকা মেয়েটাকে দেখে চিৎকার করে বলে, তুমি এখানে কেন? অনু সামনের মানুষটার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলে, আরিয়ান ভাইয়া, আপনি এইখানে?
আরিয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? আর আনিশাকে কিভাবে চেনো? সে কোথায়? তুমি বিয়ে নিয়ে পাকনামি করতে এসেছো? তোমার বাড়ির মানুষেরা জানে? অনু বলে, আপনিই বা কেমন মানুষ লেখাপড়া কমপ্লিট না করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? বিয়ের পর বউকে কি খাওয়াবেন আপনি? কি পড়াবেন? বিয়ের পর তো বউয়ের দায়িত্ব স্বামীরই হয়। আরিয়ান বলে, আমি একবারও বলেছি আমি এখানে কনে দেখতে এসেছি? বিয়ে করব কিনা সেই সিদ্ধান্ত জানতে এসেছি। আনিশার মতামত জানার পর সিদ্ধান্ত নিব। অনু বলে, আনিস আপু আপনার সাথে দেখাও করতে চায় না, সেই বিয়েটা করতে চায় না, তাই তার মাধ্যম হয়ে আমি এসেছি। আরিয়ান বলে, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, এত ছোট বয়সে পাকনামি করার কি খুব দরকার তোমার অনু? একটা নিজের বয়সী মেয়েদের মতো চলাফেরা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অনু এসব কথা কানে তুলছে না। আরিয়ানের কথার উত্তর না দিয়ে বলে, আপনি যে বিয়ে করছেন সেই কথা আপনার ভাইয়াকে বলেছেন? আপনি যখন আপনার কলিজার টুকরো দোস্তকে বলেন নাই, তখন আমি যে আনিশাপুর স্থানে আসছিলাম তা কাউকে বলবেন না, নয়তো ভাইয়াকে বলে আপনাদের দুজনের মাঝে ভেজাল বাঁধিয়ে দিব, বলে দিলাম। আর হ্যাঁ, যত যাই হোক এই বিয়েটা ভাঙবেন, আর এমন ব্যবস্থা করবেন যাতে আনিশাপুর গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তার বাড়ির মানুষরা বিয়ে না দিতে চায়। আরিয়ান বলে, তা যার জন্য এত পাকনামি করছো সে তোমার কে হয়? কি সম্পর্ক তার সাথে তোমার? আনিশা আপু বলছি, তাতেও বোঝেন না সে আমার বোন হয়। আরিয়ান বলে, তুমি যে আমাকে তোমার কথার তলোয়ার দিয়ে অপমান করছো, এর জন্য তোমাকে আমি শাস্তি দিতে পারি। অনু বলে, আচ্ছা, শাস্তি যা ইচ্ছা দিবেন, এইসব নিয়ে আমি ভয় করি না। এখন আপনি বিয়েটা ভেঙে দিবেন, ব্যাস, এটাই সমাধান। আরিয়ান বলে, আবিরকে বলতে হবে ওর বোন অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। নিজেও তো বিয়ের জন্য মরে যাচ্ছেন, আপনি বিয়ে করেন, আবার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। এত বাড়াবাড়ি কিন্তু মোটেও ভালো না। দেখো, এর ফল আবার সারা জীবন ভোগ করতে না হয় তোমাকে। সমস্যা নেই, ওই ফলের জুস করে আপনাকেই খাওয়াবো। বলে চলে যায়। সেদিন অনু তার আনিশা আপুর বিয়েটা ভাঙতে এসে নিচেই নিচের কবর খুঁড়ে চলে যায়, নিচে মোটেও বুঝতে পারে না। আরিয়ান সে বিয়েটার কি পরিণাম করে তা অনু ভালোই জানে। সেদিনের পর থেকে আরিয়ানের দুই চোখে সুই হয়ে যায় অনু। আরিয়ান সেদিনের পর থেকে অনুকে নরক ভোগ করাতে থাকে। অনু ধরপর করে ঘুম থেকে উঠে বলে, আল্লাহ, কেন যে সেদিন পণ্ডিতি করে আরিয়ানার আপুর বিয়েটার দায়িত্ব নিয়ে ভাঙতে গিয়েছিলাম। উফ, সেদিনের খারাপ ব্যবহারের জন্য আরিয়ান ভাই আমাকে আজও মাফ করে নাই। তার আমার ব্যবহারের থেকেও বেশি খারাপ লেগেছিল এটা যে এত ছোট মেয়ে কেন বিয়ের মতো একটা বিষয়ে পাকনামো করতে যাবে। আল্লাহ, সেই পাকনামো সারা জীবনের কাল হয়েছে। কাল আবার কেন যে ভাব দেখাতে গিয়ে ইরাদ ভাইয়ার রাজকে চড় দিয়েছি। আমার জীবনে কি আজরাইলের অভাব ছিল? নতুন করে বিপদের দাওয়াত দিয়েছি আবার। আরে, কাল ভার্সিটিতে প্রথম দিন ছিল আমার, কিন্তু এত মানুষের সামনে আমাকে সে চড় থাপ্পড় দিয়েছে। রাগ নিজের স্থানে, কিন্তু সে আমাকে থাপ্পড় দেওয়ার আগে একবার তো স্থানটাও দেখবে না। সাত সকালে অনু ঘুম থেকে উঠে এসব ভাবছিল। তার বেশি বাহাদুরি বিপদের কারণ। এমন সময় অনুর মুঠোফোনের রিংটোন বেজে ওঠে। মুঠোফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনের উপর আজরাইল নাম লেখা ভেসে আসছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। অপর পাশে থেকে, ওয়ালাইকুম আসসালাম। কালকে থাপ্পড় নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। তুমিও ভেজাল করার আগে যেমন কোনো স্থান দেখো না, ঠিক তেমন তোমাকেও ঠিক করার জন্য আমিও মাঝে মধ্যে তোমার মতো হয়ে যাই। বলে লাইন কেটে দেয়। অনু মুঠোফোন শক্ত করে ধরে নিজের কপালের সাথে বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, এই আজরাইল সব সময় ফোন দিয়ে আমাকে কথা শোনাচ্ছে। উফ, আমি কেন যে সুযোগ পাই না। যেদিন সুযোগ পাবো সেদিন এতগুলো বছরের অপমান সুদে আসলে ফেরত দিয়ে দিব। অনু রেডি হয়ে নিচে এসে দেখে আবির আজ এখনো ভার্সিটিতে যায়নি। আবির অনুকে দেখে বলে, যাক, তাহলে অবশেষে মহারানের নিচে আসতেছেন। তা আজ কি বাসিটিতে যাবি নাকি বাড়িতে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ, ভার্সিটিতে যাব, কিন্তু তুমি এখনো বাড়িতে যে? সকালে আরিয়ান ফোন দিয়ে বলছে আমি যেন এখান থেকে রেগুলার তোকে তোর সাথে করে বাসিটিতে নিয়ে যাই। আমি যে তোর ভাই, তার জন্য তো কিছু দায়িত্ব পালন করা দরকার। অনু খাবার টেবিলে বসতে বসতে বলে, আজকাল বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব শেখানোর জন্য বাইরের মানুষের থেকে পরামর্শ দিতে হচ্ছে। অনুর মা এসে বলে, এসব কোন ধরনের কথা অনু? আরিয়ানও আমাদের কাছে আবিরের মতো। আরিয়ান কেন বাহিরের মানুষ হতে যাবে? তুই আমাদের বাড়ির মেহমান। আমি মেহমান মানে কি? তোকে এত বড় করছি তো পরের বাড়িতে পাঠানোর জন্য। তুই তো আমাদের বাড়ির মেহমান। এটা আমাদের তৈরি করা নিয়ম না। বিয়ের সম্পর্ক আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ সম্পর্ক। অনু আর কিছু না বলে আবিরের সাথে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে প্রবেশ করার পর ইরাদের সাথে দেখা হয় অনুর। অনু ইরাদকে দেখে মুচকি হাসি দেয়।
ইরাদ বুঝতে পারছে না অযথা তাকে দেখে হাসার কি আছে। মেয়েটা কি কালকে থাপ্পড় দিয়েছে তাই বিদ্রুপ করে হাসছে? অনু একটু এগিয়ে গিয়ে ইরাদের সামনে নিজের কান ধরে বলে, সরি ভাইয়া, আমার কালকে আপনার গালে চড় দেওয়াটা উচিত হয়নি। তবে কি করব বলেন, আপনাদেরও তো দোষ ছিল তাই না? সে যাই হোক, আমি ছোট মানুষ, আর ছোটদের কোনো অধিকার নেই বড়দের গায়ে হাত ওঠানোর। আপনি আমার ভাইয়ার মতো, তাই ছোট বোন মনে করে আমায় মাফ করে দিন প্লিজ। ইরাদ খুব রেগে চড়ে চেঁচিয়ে বলে, এই বেয়াদ্দপ মাইয়া, আমি তোমার কোন কালের ভাই? সেই তখন থেকে ভাই ভাই করছো। তোমার সাথে রক্তের সম্পর্ক আছে? চলে আসছো ভাই বোনের সম্পর্ক তৈরি করতে। অনু ইনোসেন্ট চেহারা করে বলে, কারোর সাথে যে রক্তের সম্পর্ক না থাকলে তাকে ভাইয়া ডাকা নিষেধ, এমন কথা কোথাও বলা আছে? ইরাদ বলে, সে থাক বা না থাক তাতে আমার কি? ওইসব আমার দেখার বিষয় না। আমি তোমাকে আমার বোন বানিয়ে নিজের বাবার সম্পত্তির ভাগিদার বাড়াতে পারবো না। ইটস দ্যাট ক্লিয়ার? এবার অনু ভ্রুকুচকে ইরাদের দিকে তাকিয়ে বলে, শুনেন, ভালোভাবে কথা বলছি, তার মানে এই নয় যে আমার বাবার সম্পত্তি কম পড়ছে। আল্লাহর রহমতে আমার বাবার যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। রাস্তার যে কাউকে ভাই বানাতে যাব না, তাও পরের বাপের সম্পত্তির জন্য, বুঝছেন? ইউ অপমান মি? আমি অপমান সহ্য করব না। জি হ্যাঁ, অপমান করছি। বলে অনু সেখান থেকে সোজা চলে যায়। এমন সময় আরিয়ান ইরাদের কাছে এসে জিজ্ঞেস করে, কি রে, তোর কি হলো? চেহারা এমন বান্দরের মতো করে রেখেছিস কেন? ইরাদ বলে, আবিরের বোন এসেছিল, কানের কাছে ভাই ভাই বলে ঘ্যান ঘ্যান করছিল। আরিয়ান বলে, হুম, বুঝি তো। সুন্দরী মেয়ের ভাই কে হতে চায়? হ্যাঁ, এমন সুন্দরী মেয়েদের তো বিয়ে করে নিজের বাড়ির শোকেজে সাজিয়ে রাখা দরকার। হ্যাঁ, ভালো তো। শুভ কাজে দেরি কিসের? তাড়াতাড়ি যা, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘরে সাজিয়ে রাখ। খারাপ কথা বলিস নাই। আমি আজকে বাড়িতে যেয়ে বাবার সাথে কথা বলবো। শোন, তোর বিয়েতে দাওয়াত দিতে ভুলবি না কিন্তু। কবজি ডুবিয়ে খাবো তোর বিয়েতে, বুঝলি? হ্যাঁ, তারপর বাসর ঘর থেকে আমার বউকে নিয়ে পালাবি। আরে ধুর, মনটা উদার করতে শেখ। তুই তো বউ সাজিয়ে রাখবি, আমি তো কাজে ব্যবহার করবো, সমস্যা নেই। তারপর আবার তোর কাছে ফেরত দিয়ে আসবো সাজিয়ে রাখার জন্য। ইরাদ আরিয়ানকে শয়তান, খচ্চর, লুচ্চা ইত্যাদি বলে চলে যায়। আরিয়ান আবিরের কাছে গিয়ে দেখে আবির রাজের সাথে বসে আছে। আরিয়ান আবিরকে বলে, দোস্ত, দুঃখিত রে। আবির অবাক হয়ে বলে, তুই দুঃখিত কেন বলছিস রে? আরিয়ান বলে, আসলে কাল রেগে গিয়ে আনুকে থাপ্পড় দেওয়াটা মোটে উচিত হয়নি। তুই একটু আমার ভুলের জন্য আনুর কাছে মাফ চেয়ে নিস প্লিজ। আরে ধুর, ওসব কথা বাদ দে। আমি যা কথাম সে কাজ তুই করছিস, সেইখানে ভুলে কি আছে? আচ্ছা ঠিক আছে, ওই কথা ভুলে যাচ্ছি। আচ্ছা শোন, আরিয়ান আর রাজ, তোদের বোনকে সাথে নিয়ে শুক্রবার আমার বাড়িতে আসবি। আমার ছোট বোন স্নেহার জন্মদিন। বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে তোদের আসতেই হবে। আরিয়ান বলে, সমস্যা নেই, আমাদের একমাত্র বোন ডিমকে দরকার হয় আগেই তোদের বাড়িতে পাঠিয়ে দিব। রাজের বোন তো আমাদের দুই ভাইয়ের বোন, তাই না? রাজ কিছু বলে না। তখন সেখানে ইরাদ এসে বলে, কি রে, সবাইকে দাওয়াত দিচ্ছিস, আমার কথা কেন ভুলে যাচ্ছিস? আবির বলে, তুইও তোর বোনকে সাথে করে চলে আসিস, তাহলে আমাদের সমস্যা নেই। ইরাদ বলে, ইনশাল্লাহ শুক্রবার দেখা হবে, আর সমস্যা থাকলেই বা আমার কি? এদিকে অনু ক্লাস শেষে গেটের সামনে এসে আবিরকে খুঁজতে থাকে। আরিয়ান এসে বলে, আবিরকে খুঁজে লাভ নেই, ওর দরকারি কাজ ছিল তাই চলে গেছে। আমার ঘাড়ে তোমার দায়িত্ব দিয়ে গেছে। অনু বলে, ধন্যবাদ ভাইয়া, আমি নিজ দায়িত্বে বাড়ি চলে যেতে পারবো। আরিয়ান জোরে একটা ধমক দিয়ে বলে, এই বেয়াদব মেয়ে, তোমাকে 1000বার বারণ করেছি না আমাকে ভাই বলে ডাকবে না? দরকার হলে জান, জানু, কলিজা এসব বলে ডাকবে। অনু বলে, আজাইরা, এসব বলে আপনাকে কেন ডাকতে যাব? কেন মানে কি? কয়েক বছর আগে তোমার জন্য এসব ডাক শোনা থেকে বিরত আছি, সে কাহিনী তুমি ভালো করেই জানো ময়নার মা। এবার অনুর মুখটা শুকিয়ে শুটকি মাছ হয়ে যায়। আর কোনো কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের বাইকের পেছনে উঠে পড়ে। আরিয়ান বলে, এই না হলে ভদ্র মেয়ে। এই মেয়ের একটাই সমস্যা, অতীতের খোঁজা না খেলে সহজে সোজা হয় না। বলে বাইক স্পিডে ছুটিয়ে চলে। আরিয়ান রাস্তা ফাঁকা পেয়ে অনুকে ভয় দেখাতে প্রচুর জোরে বাইক চালাতে থাকে। এতে অনু ভয় পেয়ে আরিয়ানের কাঁধ খুব শক্ত করে খামচি দিয়ে ধরে রাখে। আরিয়ান ব্যাপারটা বুঝতে পারে, তাতে ওর কিছুই যায় আসে না। অনুকে ডিস্টার্ব করতে আরিয়ানের বেশ মজা লাগে। অনুদের বাড়ির সামনে বাইক থামাতেই অনু বাইক থেকে নেমে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে মেরে ফেলার ইচ্ছা আছে আপনার? দিনের বেলা রাতের আকাশে চাঁদ দেখিয়ে দিচ্ছেন। দেখেন,
আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। আপনার দরকার হলে আপনিই মরে যান। আরিয়ান বলে, দিনের বেলা রাতের আকাশের চাঁদ দেখিয়েছি, রাতের বেলা না হয় দিনের সূর্য দেখাবো, বুঝলে মেয়ে? এদের কথাবার্তা শুনতে পেরে আবির বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এসে বলে, আরিয়ান কি হয়েছে? আরিয়ান বলে, আর বলিস না, অনু আমার বাইকে চড়ে এত মজা পেয়েছে যে রাতে লং ড্রাইভে যেতে চাইছে। আমি বারণ করেছি, তাও আমার কথা শুনছেই না। বলে ভাইয়া কিছু বলবে না, আপনি ভাইয়াকে বলেন তাহলেই সে রাজি হবে। অনু মনে মনে বলে, ওরে খচ্চর বেডা, তুই আমারে এইভাবে ভাইয়ার সামনে পচাবি ভাবতেও পারি নাই। থাম, আজ তোর মিথ্যা কথার কিছু করবই। আবির বলে, অনু, তুই সত্যি আরিয়ানের সাথে যেতে চাইছিস? ভাই তুমি তো জানো তোমার বোনটা কেমন। তোমার কি মনে হয় আরিয়ান ভাইয়া যা বলছে সে সব সত্যি কথা, বা সে কথাগুলো আমি বলেছি? আরিয়ান বলে, আবির, তোর কি মনে হয় আমি মিথ্যে অথবা বানিয়ে কথা বলছি? আবির একটু চুপ থেকে বলে, ওহো, তোর দুজনে সত্যি সত্যি বলছিস। কারণ অনু খুব মজা করতে ভালোবাসে, সেই কারণে হয়তো সে তোকে মজার ছলে কথাগুলো বলছে, আর তার জন্য অনু এমন কথা বলছে। আরিয়ান অনুর দিকে তাকিয়ে চেহারার মধ্যে এমন একটা এক্সপ্রেশন দেয় তাতে বোঝা যায় সে জিতেছে। অনু কাঁদো কাঁদো চেহারা করে কিছু বলবে, তার আগে আবির বলে, আচ্ছা, আরিয়ান তা বলল, আমার বোনকে নিয়ে কবে যাচ্ছিস ঘুরতে? অনু আবিরের মুখে এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। অনুর চেহারার এমন এক্সপ্রেশন দেখে আরিয়ান বলে, আঙ্কেল আন্টি যদি মাইন্ড করে তখন? আবির বলে, আরে ধুর, সবাই তোকে বিশ্বাস করে, আর তাই তোর সাথে আমার দুই বোনকে চোখ বন্ধ করে ছাড়তে পারি, তাতে একবারও ভাবতে যাব না। আরিয়ান বলে, শুভ কাজে দেরি কিসের, তাহলে আজ রাতেই যাব। অনু এমন কথা শুনে এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। আবির বলে, দেখছিস আমার বোনটা কত খুশি হয়েছে, যে খুশি প্রকাশ করতে সোজা বাড়ির ভিতরে চলে এসেছে। আরিয়ান ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, হ্যাঁ, একটু বেশি খুশি হয়েছে। এরপর দুজনে দুজনকে বিদায় দিয়ে চলে যায়। অনু নিজের রুমে এসে হাতে থাকা ব্যাগটা সোজা বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয়। অনুর এমন কাণ্ড দেখে স্নেহা পড়ার টেবিল থেকে উঠে এসে বলে, তোমার সমস্যা কি আপু? এই রুমে আমিও যে থাকি সে কথা ভুলে যাও কেন? তুই আছিস তা ভুলি নাই দেখেই তো বিছানার উপর ছুঁড়েছি, তোর উপর তো ছুঁড়ে দেইনি ব্যাগটা। তোমার মেজাজের তাপমাত্রা দেখে মনে হচ্ছে আরিয়ান ভাইয়া ভালোই বাস দিয়েছে। অনু রেগে বলে, হ্যাঁ রে আরিয়ানের চামচি, কোনোদিনও আমার সাপোর্ট করিস নাই কেন রে? আমি কি তোর বোন না? আর ওই আরিয়ানের প্রতি তোর এত দরদ কেন রে? স্নেহা বলে, ও মা, দরদ দেখাবো না কেন? ওনার মতো সুন্দর স্মার্ট পোলার সাথে যুদ্ধ করে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো বোকামে আমি তো নই। অনু বিছানার উপর মুখ গোমরা করে বসে থাকে। স্নেহার ফোনে মেসেজ আসে। স্নেহা একটু ফোন টিপাটিপির পর অনুর পাশে বসে বলে, বাহ আপু, এই না হলে তুমি আমার বোন। অনু স্নেহার দিকে ভ্রুকুসকে তাকিয়ে থাকে। স্নেহা সেদিকে খেয়াল না করে বলে, আজ রাতে যে তুমি আরিয়ান ভাইয়ার সাথে ডেটিং এ যাচ্ছ সে কথা আগে বলো নাই কেন? অনু রেগে মেগে বলে, ওই শালার সাথে ডেটিং এ যাবে আমার জুতা, মরে গেলেও তো যাইতাম না। ফাজিল পোলা আমাকে ফাঁসিয়ে শাস্তি দিতেই দিয়ে যাওয়ার প্ল্যান করছে। স্নেহা বলে, ভালো তো, যাও এবার ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করো। রাতের আকাশে সূর্য উপভোগ করবা, তাও আমার সাথে আরিয়ান ভাইয়ার সাথে। অনু স্নেহাকে মারতে যাবে তখন অনুর মা এসে স্নেহাকে বলে, এই স্নেহা, তুই আমার সাথে আয় এক্ষুনি, তোর কিছু কাজ করতে হবে। স্নেহা বোনের হাতে মার খাবার থেকে মায়ের সাথে কাজ করাটা বেশি ভালো মনে করে চলে যায়। অনু বসে বসে নিজের চুল ছিঁড়তে থাকে। এমন সময় অনুর ফোনে আরিয়ান কল দিয়ে বলে, আমার উপর রাগ করে অযথা নিজের এত সুন্দর চুলগুলো ছিঁড়ে নষ্ট করিও না। বিয়ের সময় কেউ টাকলু মাথার বউ নিবে না, এই বলে দিলাম। বলে টুং করে লাইন কেটে দেয়। অনু নিজের ফোনটা আসার দিতে চেয়ে দেয় না। নিজেকে বলে, বাপের টাকার ফোন নষ্ট করে লাভ নেই, যখন বিয়ে করবো তখন জামাইয়ের টাকার ফোন ইচ্ছে মতো নষ্ট করবো। বলে নিজেকে সান্ত্বনা দেয়। এদিকে আবির তার বাবা মার কাছে আরিয়ান অনুর ঘুরতে যাবার কথা বলে। তাতে তার মা বাবা কেউই আপিত্য করে না, বরং তারা স্নেহাকে বলে, তোমার ইচ্ছে হলে তুমি আরিয়ানের সাথে ঘুরতে যেতে পারো। স্নেহা সোজা না করে দেয়, সে অন্য কোনো দিন যাবে। অনু রাতের বেলা না চাইতেও রেডি হয়ে বসে থাকে, কারণ সে জানে আরিয়ান যখন বলেছে সাথে করে নিয়ে যাবে তখন যেভাবেই হোক নিয়ে যাবে। তাই জলে থেকে কুমিরের সাথে অনু ঝগড়া করতে চাইছে না, আর কোনো লাভ হবে না। একটু পর আরিয়ান বাড়ির সামনে এসে গাড়ির হর্ন বাজাতে থাকে। অনু বাইরে এসে বলে,
হঠাৎ বাইক রেখে গাড়ি আনছেন কেন? আরিয়ান শয়তানি হাসি দিয়ে বলে, বাইকে তো রাতের আকাশে সূর্য ভালো মতো দেখা যাবে না, তাই এত কথা না বলে সোজা গাড়িতে বসে পড়ো। অনু চুপচাপ সামনের সিটে বসে পড়ে। তারপর আরিয়ান গাড়ি ড্রাইভ করতে শুরু করে। দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অনেকটা সময় পর আরিয়ান গাড়িটা থামিয়ে দেয়। তারপর অনুকে সাথে করে হাঁটতে শুরু করে। অনু এবার কথা বলে, আমরা এত রাতে নদীর তীরে কেন এসেছি? আরিয়ান কিছু বলে না, শুধু অনুকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে বলে। অনু ভদ্র মেয়ের মতো নদীর তীরে রাতের নীরবতা অনুভব করছে। নদীর তীরের বাতাসে সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে গভীরে। এভাবে অনেকটা সময় পর আরিয়ান বলে, দেখো নদীর পানিতে চাঁদের আলো ছায়ার খেলা। অনু অবাক হয়ে নদীর পানি দেখে চাঁদের আলোতে পরিপূর্ণ। চারিদিক চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে। পরিবেশটা অন্যরকম সুন্দর লাগছে। মনে মনে ভাবে আরিয়ান খারাপ হলেও তার এই কাজটা ভালোই লেগেছে। হুট করে আরিয়ান অনুকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে ওর হাত ধরে বলে, না ধরলে তো পানিতে পড়ে যেতে। মেয়ে মানুষের এতটা বেখেয়ালি হলে চলে বলো? অনু রেগে আরিয়ানকে কিছু বলবে তার আগেই আরিয়ান অনুর মুখ বন্ধ করে বলে, বলছিলাম না রাতের আকাশে দিনের সূর্য দেখাবো। হ্যাঁ, তো কই সেই সূর্য? আরিয়ান চাঁদের দিকে ইশারা করে বলে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে আলো ধার করে সে সারা পৃথিবীকে আলোকিত করে। দেখো, এটাই সেই সূর্যের আলো, যে সূর্য দিনে অসহনীয় তাপ দেয় আর তার আলোতে চাঁদ রাতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। পৃথিবীতে তেমন কিছু মানুষ আছে যারা বাহির থেকে খুব শক্ত, ভেতরটা খুব নরম। অনু বলে, চাঁদের সাথে সূর্যের সম্পর্কের কথা বুঝলাম, কিন্তু এদের দুজনের সাথে মানুষের সম্পর্ক কোথায়? আরিয়ান অনুর মাথায় গাঁটটি মেরে বলে, তোমার মতো মাথামুটির মাথায় কিছুই ঢুকবে না। চলো এখন বাড়িতে যেতে হবে। অনু বলে, আর একটু থাকি এখানে। আরিয়ান বলে, আমার সাথে তো আসতেই চাইছিলে না, এখন ব্যাপারটা কি? এখানে সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছা আছে নাকি? এমন পরিবেশে তো সারা জীবনের জন্য থাকতে ইচ্ছে করে। তোমার ইচ্ছা থাকলেও আমার নেই, তাই অযথা ঝামেলা না করে বাড়ির পথে রওনা দাও। অনু মুখ গোমরা করে হাঁটতে শুরু করে দেয়। গাড়ির কাছে এসে কোনো কথা না বলে সোজা গাড়িতে বসে পড়ে। আরিয়ান গাড়ি ড্রাইভ করে ফিরে আসতেই মাঝপথে গাড়ির ইঞ্জিন গরম হয়ে সমস্যা সৃষ্টি করে। মাঝপথে কি করবে কোনো উপায় না পেয়ে আরিয়ান তার বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাইক নিয়ে আসতে বলে। অনু গাড়ি থেকে নেমে রাস্তার পাশে আরিয়ানের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এত রাতে রাস্তার পাশে আপনার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না, আমাকে বাড়িতে রেখে আসেন বলছি। এই তুমি কি কান মাথা খেয়ে বসে আছো? দেখছো না তুমিও রাস্তায় আমিও রাস্তায়? এমন সময় সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে দুজন বয়স্ক মানুষ বলে, তোমাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক জানতে পারি? অনু রেগে বলে, মাঝরাতে দুজন ছেলে মেয়ে একসাথে মানে কি খারাপ সম্পর্ক হবে? থিঙ্ক বি পজিটিভ। আরিয়ান অনুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, একদম হালাল সম্পর্ক। গাড়ির মধ্যে থাকা বয়স্ক মহিলা বলে, এত রাতে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছো যে? আরিয়ান কোনো তেরা কথা না বলে সোজা বলে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই অপেক্ষা করছি, বাড়ি থেকে গাড়ি আসছে। তারপর তারা আর কোনো কথা না বলে চলে যায়। গাড়িটা চলে যাওয়ার পর অনু তাদের উদ্দেশ্য করে গালি দিতে শুরু করে। অনুর এমন পাগলামি দেখে আরিয়ান হাসতে শুরু করে দেয়। অনু বলে, 100 পাটি দাঁত বের করে হাসেন, সমস্যা নেই। কে বেয়াদব লোকজন, আমাদের বিপদে দেখে সাহায্য করার কথা না বলে মজা নিয়ে চলে গেছে। আরিয়ান বলে, যুগ বদলে গেছে, এখন মানুষের কাছে কোনো কিছুর আশা না করাই উত্তম। কেউ বিপদে পড়লে তাকে দেখে সবাই মজা নিতে পারে, কিন্তু তাদের সাহায্য করার জন্য বাড়িয়ে দেয়া হাতের বড়ই অভাব। একটু পর ড্রাইভার মিস্ত্রিকে সাথে করে আরিয়ানের বাইক নিয়ে চলে আসে। ড্রাইভার গাড়ি ঠিক করে বাড়িতে নিয়ে যাবে। আরিয়ান অনুকে নিয়ে বাইকে করে রওনা দেয়। দিনের মতো রাতে আর অনুকে ডিস্টার্ব করে না। রাতের বেলা ফাঁকা স্থানে বাইক চলার মজাই অন্যরকম। অনু আজ অনেক কিছু উপভোগ করছে। অনুকে বাড়িতে নামিয়ে দিয়ে আরিয়ান সোজা তার বাড়িতে চলে যায়। অনু আরিয়ানের খুনসুটি বহু বছর ধরে চলছে। তারা পূর্বের পরিচিত বলেই হয়তো কখনো কেউ ওদের নিয়ে খারাপ মন্তব্য করে না। তবে কে জানতো সামনে ওদের জীবনের গল্পটা বদলে যাবে। চাঁদনি রাতের কাহিনীর পর কয়েকদিন আর অনু আরিয়ানের দেখা হয় না। এদিকে স্নেহার জন্মদিনের অনুষ্ঠানের ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে গেছে। আজকে স্নেহার 17তম জন্মদিন। সামনের বছর সে 18 বছরের স্বাধীন তরুণী হবে। তাই 17 বছরের জন্মদিনটা বেশ সুন্দর করে পালন করবে। অনু স্নেহার পছন্দ মতো ক্রিম কালারের একটা বড় গোলামের ডিজাইন করা গাউন কিনে আনে। আর সেই গাউনটা পরেছে স্নেহা। গাউনটা পরে সুন্দর করে চুলের ডিজাইন করে খোপা করে। রাজকুমারীদের মতো মাথায় ছোট্ট স্টোনের তাজ পরে।
আজকে স্নেহাকে পুরো ডিজনিল্যান্ডের রাজকুমারী মনে হচ্ছে। পুরো বাড়িটা খুব হালকা সাজে গর্জিয়াস করে সাজানো হয়েছে। বোনের জন্মদিনের নানা রকম আয়োজনে অনু আর আবির ব্যস্ত, তাই ওরা সেভাবে তৈরি হয়নি। নর্মাল ড্রেস আপে বাড়ির কাজ করতে থাকে। এমন সময় আরিয়ান সেখানে এসে অনুকে এভাবে কাজ করতে দেখে ভেবে নেয় আজও অনুর সাথে শয়তানি করবেই। আরিয়ান স্নেহাকে সাথে করে অনুর সামনে গিয়ে বলে, আচ্ছা স্নেহা, তুমি কি একটা কথা জানো? কি কথা ভাইয়া? বাড়ির বড় মেয়েগুলো কাজের মেয়ে হয়, বুঝলে? স্নেহা একগাল হেসে বলে, জানবো না কেন? ওই যে দেখেন আমার বড় বোন, তার নমুনা। অনু ভ্রুকুসকে স্নেহার দিকে তাকিয়ে বলে, আমাকে উদ্দেশ্য করে তোরা কোনো ফাজলামো করছিস না তো? পাগল কামড় দিয়েছে না কি যে তোমাকে নিয়ে ফাইজলামি করতে যাব? আরিয়ান মাঝে টপকে বলে, স্নেহা তোমাকে বাড়ির কাজের মেয়ে বলেছে। অনু রাগী দৃষ্টিতে স্নেহার দিকে তাকাতেই স্নেহা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চোখের ইশারায় বোঝায়, আমি আছি, তোমার চিন্তা নেই। আরিয়ানের কাছ থেকে আশ্বাস পেয়ে স্নেহা নিজের মনে অনেকটা সাহস জোগাড় করে। স্নেহা শক্ত কণ্ঠে বলে, আমি ভুল কি বলেছি বলো তো আপু? অনু বলে, তুই বাইরের মানুষের সামনে আমাকে কাজের মেয়ে কেন বলবি? স্নেহা বলে, দেখো, বাড়ির বড় মেয়েদের দায়িত্ব বেশি হয়, তাই তাদের বাড়ির সব কাজ করতে হয়। যেমন তুমি বাড়ির বেশিরভাগ কাজ করো, আমি নামে মাত্র কিছু মিছু করি আর কি। তাহলে বড় মেয়ের সংজ্ঞা দিতে কাজের মেয়ের পদবি ব্যবহার করলে সমস্যা কোথায়? অনু চিৎকার করে বলে, সমস্যা আমার মাথায়। আজকাল মনে হয় এ বাড়ির মেয়ে না, আমি অন্য বাড়ির মেয়ে। তার জন্যই তো সবাই আমার সাথে এমন ব্যবহার করছেন। স্নেহা সবগুলো দাঁত বাহির করে হাসতে থাকে। অনু রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। অনুর যাবার পর আরিয়ান স্নেহার সামনে বড় একটা চকলেট বক্স এগিয়ে দিয়ে বলে, এই না হলে আমাদের স্নেহামণি। চকলেট বক্সটা হাতে নিয়ে স্নেহা আরিয়ানকে জিজ্ঞেস করে, সে আসবে না? এমন সময় সেখানে সে চলে আসে। তাকে দেখে স্নেহা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মিমডিন, এটা কি তোর আসার সময় বলতো? মিম বলে, দেখ স্নেহা, আগে তো আমাকে ডিম ডাকা বন্ধ কর, কারণ এখানে অনেক মানুষের আনাগোনা। কেউ ডিম নাম শুনলে কি ভাববে? তাছাড়া আমার একটা প্রেস্টিজ আছে, তাই না? স্নেহা বলে, আরে হ্যাঁ, আমাদের ডিমের প্রেস্টিজ নিয়ে চিন্তার তো শেষ নেই। তারপর দুই বান্ধবী চলে যায় গল্প করতে। এদিকে রাত চলে আসে। ইরা তার সাথে বোন তাসনিয়াকে নিয়ে আসে। তাসনিয়াকে আবিরের সাথে করে স্নেহার রুমে রেখে আসে। সবকিছু ঠিকঠাক হবার পর অনু আবির রেডি হয়ে নিচে চলে আসে। এরপর সবাই একসাথে অনেক মজা করে আড্ডা দেয়। একসাথে সবাই অনেক ছবি তোলে। তারপর খাওয়া দাওয়া করে। সবাই একসাথে বসে আছে এমন সময় সেখানে ইরাদের মা বাবা চলে আসে। তাদের হঠাৎ এমন আগমনের কারণ খুঁজতে গিয়ে জানা যায় যে ইরাদের সাথে অনুর বিয়ের প্রপোজাল নিয়ে আসছে তারা। অনুর বাবা মা সোজাভাবে বিয়ের প্রপোজাল না করে দেয় না। তারা বলে, কিছুদিন পর তো মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, ওরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসুক, তারপর চার হাত এক করে দেওয়া যাবে। ইরাদের বাবা মা নাছরবান্দা। তারা পরীক্ষার আগে ছেলের বিয়ের ঝামেলা শেষ করতে চাইছে। তাদের কথা বিয়ের পরেও পরীক্ষা দিতে পারবে। আপনাদের যখন পরীক্ষার পর বিয়ে দিতে সমস্যা নেই, তখন পরীক্ষার আগে বিয়ে দিতে সমস্যা কোথায়? অনুর বাবা মা ইরাদের বাবা মাকে বলে, বিয়ের বিষয়ে ভাবার জন্য আমাদের কিছুদিন সময়ের প্রয়োজন। আমরা কিছুদিন পর না হয় এ বিষয়ে আলোচনা করব। ইরাদের বাবা মা তাদের এই বিয়ে নিয়ে চিন্তা করার জন্য সময় নিতে বলে। তাদের কোনো সমস্যা নেই। তাসনিয়া এসে অনুকে জড়িয়ে ধরে বলে, শেষ পর্যন্ত মিষ্টি আপুটা আমার ভাবি হবে, ভাবা যায়? অনু বলে, আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মা বাবা সোজা বাড়িতে চলে এসেছেন, আর আমার ফ্যামিলি বা কেমন মেয়ের মতামত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করছে না। সব সিদ্ধান্ত একাই নিচ্ছে তারা। তাসনিয়া বলে, ভাবি তুমি এ বিয়েতে রাজি না? অনু বলে, তোমার ভাইয়ার সাথে কি আমার 4-5 বছরের রিলেশন আছে যে হুট করেই সম্বন্ধ আনলে বিয়ের পিড়িতে বসতে হবে? স্নেহা বলে, আপু, মাথাটাকে একটু শাটডাউনে রাখো এখন। এখানে অনেক মেহমান, কোনো রকম তামাশা সৃষ্টি করো না প্লিজ। অনু এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে বলে, অভিনন্দন হবু নতুন বউ। এ কথা শুনে অনুর গায়ে জ্বালাপোড়া করতে শুরু করে। একটা ঝাটকা দিয়ে আরিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। তারপর সবাই নানা রকম কথা বলে অনুদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। আরিয়ান চলে যাবার সময় স্নেহা তাকে বলে, এই হিরো, আমার বোনটার কি সত্যি জিরোর সাথে বিয়ে হবে? আরিয়ান বলে, বিয়ে হলে মন্দ হবে না বলো? স্নেহা বলে, আপুর বিয়ে তাড়াতাড়ি হলে তো আমার সমস্যা। কেন, তোমার কি সমস্যা? বাবা মা তো বড় মেয়েকে বিদায় করতে পারলে আমার পিছনে লাগবে বিয়ে নিয়ে। আপুর বিয়ে যত দেরিতে হবে আমার জন্য তো ততই ভালো। তুমি কি স্বার্থপর বোন?
নিজের বোনের বিয়ে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তায় বিভোর। স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। আরিয়ান চলে যাওয়ার পর স্নেহা নিজেকে নিজে প্রশ্ন করে, আজ আমার হিরোর কি হলো? এইভাবে হুট করে চলে গেল কেন? আপুর বিয়ের খবর শুনে আমার এমন বোকা বোকা টাইপের কথা শুনে কি রাগ করেছে সে? রাগ করলি বা আমার কি? অনু নিজের রুমে এসে সবকিছু উল্টাপাল্টা করতে থাকে। স্নেহা রুমে এসে অনুকে এমন কাজ করতে দেখে চিৎকার করে নিজের বাড়ির সবাইকে তাদের রুমে ডাক দেয়। অনুর বাবা মা আবির সবাই এসে তো অনুর এমন কাজ দেখে অবাক। অনুর বাবা বলে, অনু, তুমি কি এখনো ছোট বাচ্চা আছো যে বাচ্চাদের মতো ফালতু কাজ করছো? অনুর মা বলে, এই সব কিছু হয়েছে তোমার অতিরিক্ত আদরের কারণে। এবার তুমি দেখো তোমার মেয়ের এইসব ফালতু কাজ। অনু তার বাবার সামনাসামনি দাঁড়িয়ে বলে, বাবা, হুট করে কেউ বিয়ের প্রপোজাল আনলে তাকে হ্যাঁ করে দিতে হবে? একটু কি আমার মতামত নেওয়ার আগ্রহ হলো না তোমাদের? তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে অথবা অন্য কাউকে পছন্দ করো? অনু বলে, বাবা, আমার এমন কিছুই নেই। এসবের কোনো কিছু যখন নেই তখন এই বিয়েতে তোমার সমস্যা কি হয়? হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা, আমরা তোমার বাবা মা, আমরা যা সিদ্ধান্ত নেবো তা তোমার ভালোর জন্য নেবো। তাই বলে বিয়ের মতো একটা সম্পর্কে বেঁধে দেওয়ার আগে একটা বার আমার মতামত জানতে চাইবে না? অনুর মা অনুকে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করো। এই শিক্ষায় বড় করছে এতদিন। অনু অশ্রুসিক্ত নয়নে সবার দিকে তাকিয়ে থাকে। অনুর বাবা বলে, ভেবেছিলাম কিছুদিন পর তাদের আমাদের মতামত জানাবো, তবে তোমার এমন ফালতু ব্যবহারের কারণে আজকেই তাদের আমার মতামত জানিয়ে দেবো। দেখি তুমি কি করে আটকাও এই বিয়েটা। বলেই অনুর বাবা অনুর রুমের বাইরে চলে যায়। আবির বলে, তো বেশি পাকনামের জন্য নিজের গর্তে তুই নিজেই পড়িস। তোকে কে বাঁচাবে? ভেবেছিলাম বাবার সাথে কথা বলবো, কিন্তু না, তোর মাঝে তো কোনো দোষের নমুনাও নেই। অনু কান্নায় ভেঙে পড়ে। কেন আমার সাথে সবাই হঠাৎ করে এমন করছে? আমি কি এমন ভুল করেছি? কোনো মেয়ের পরিবার যদি এমন কাজ করে তাহলে কি সেই মেয়েটার একটু রাগ করারও অধিকার নেই? নাকি আমি মেয়ে বলে আমার কোনো স্বাধীনতা নেই? না তারা আমার মা বাবা বলে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তাদেরই? অনু অনেকটা সময় নিজের রুমে বসে বসে বিলাপ করতে থাকে। স্নেহা ও বোনকে সান্ত্বনা না দিয়েই পাশের রুমে গিয়ে ফোনে বান্ধবীদের সাথে আড্ডা দিতে থাকে। অনুর ফোনে আরিয়ান কল দেয়। অনু একরাশ মনের মাঝে কষ্ট নিয়ে আরিয়ানের কলটা রিসিভ করে। জানো, বেদনাগ্রস্ত মনের কোনো মলম নেই আমার কাছে। যদি থাকতো তাহলে তোমাকে সেই মলমটা দিয়ে আসতাম। আমার জন্য এত দরদ উতলে পড়ছে কেন আপনার? কারণ যার সাথে শয়তানি করে মজা নিতে পারি সে যদি কষ্ট ভোগ করে তাহলে আমার কি ভালো লাগতে পারে বলো? সবাই নিজের স্বার্থের জন্যই আমাকে ব্যবহার করছেন। আমি কি টিস্যু যে যার যখন ইচ্ছে হবে ব্যবহার করে ফেলে দিবেন? আরিয়ান বলে, তুমি নিজের কবর নিজে খুঁড়েছ, তাতে আমার কি? সময় হলে যাব তোমার কবরে এক মুঠো মাটি দিয়ে আসতে। আমাকে কবরে পাঠানোর চিন্তাও কমপ্লিট আপনার? কি মনে করছেন বাবা মায়ের উপর রাগ করে আমি আত্মহত্যা করব? আমি কেন মরতে যাব? মরলে মরুক ইবলিশ শয়তান। আমি রাগের বশে আত্মহত্যা করে জাহান্নামী হতে রাজি নই। এই রাখেন তো ফোন। আরিয়ান ফোনের লাইনটা কেটে দিয়ে নিচের বিছানার উপর হাসিতে গড়াগড়ি খেতে থাকে। এই অনুটাও না একদম বোকা, বুঝতেও পারলো না ওর মন ভালো করার জন্য আমি একটু উল্টাপাল্টা কথা বলছি। গাধীর তো সব সময় আমার কথার মানে না বুঝে খুনসুটিতে মেতে ওঠে। যাক, তাতেই ভালো। একটু খুনসুটি যদি মেয়েটার মন খারাপ কম মেডিসিনের কাজ করে তাহলে এই খুনসুটি ভালো। অনু ফোনটা রেখে বলে, এই একটা লোক আমার সব থেকে বড় শত্রু। আমার খারাপ দিনটাও ঝগড়াটে করে দিবে, আবার আমার ভালো খুশির দিনেও খুনসুটি পাকিয়ে নিয়ে বসে থাকবে। মাঝে মাঝে মনটা কয় আরিয়ান ভাইরে খুন করে গুম করে দেই, কিন্তু এইসব খুন খারাপি করলে সারা জীবন জেলখানাতে বন্দি থাকতে হবে। তো আবির ভাবতে থাকে, অনু কি কোনোদিনও বড়দের মতামতকে সম্মান দিবে না? ছোট থেকে একটু আলাদা, তবে মনটা ভালো। মাঝে মাঝে এমন কিছু করবে যা কেউই সহজে হজম করতে পারে না। ইরাত বাড়িতে গিয়ে ভাবতে থাকে, প্রথম কাজটা কমপ্লিট। বেয়াদব মেয়েটাকে আমি আমার খাঁচায় সারা জীবন বন্দি করে রাখার ব্যবস্থা করেছি। এবার শুধু শুভ পরিণামের অপেক্ষা। দেখি কে বাঁচাইয়া লইয়া যায় আমার ময়না পাখিরে। কিছু সময় সুন্দরীদের বন্দি করে রাখাতেও মজা আছে। আমার সাথে পাঙ্গা নিয়েছিল, তার জন্য কিছুই বলি নাই, তবে ছেড়ে দিব এমন কথাও কখনো বলি নাই। তাসনিয়া ভাবছে, যাক, অবশেষে আমাদের বাড়িতে তাহলে বিয়ের সানাই বাজবে। আহা, কি মজা আকাশে বাতাসে। আমার ভাইয়ের বিয়ে বলে কথা। আহা, কি মজা। পার্লারে যাব পেতনি সাজ দিতে। ভাইয়ের বিয়ের সময় সাজার শখ পূরণ হবে। এভাবে মনোমালিন্যের মাঝে বেশ কিছুদিন কেটে যায়। এই ঘটনার কিছুদিন পর এক রাতে হঠাৎ করে কেন জানি অনু প্রচুর পরিমাণে কান্না করতে থাকে।
নিজের বাড়িটা তার কাছে জেলখানা মনে হচ্ছিল। যখন নিজের নিরাপত্তার আবাসস্থান বিষাক্ত মনে হয়, তখন নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও বাড়ির বাইরে যেতে হয়। আজ অনু নিজের পরিবারের কথা চিন্তা না করে এই মধ্যরাতে চুপচাপ বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে একলা চলতে শুরু করে। মন ভরে প্রকৃতির মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এমন সুন্দর রাতের পরিবেশ দেখে অনুর আর ইচ্ছা করছে না বাড়িতে ফিরে যেতে। যেহেতু এটা অনুদের এলাকা, তাই সেখানে রাতের বেলাও নিজেকে নিরাপদ মনে করছে অনু। কারণ এখানে সেই ছোট্ট থেকে বড় হয়েছে। এখানের মানুষরা সহ প্রকৃতিও চেনে জানে অনুকে। কিছুটা দূরে এসে একটা ছোট লেকের মতো আছে। সেখানে এসে রাস্তার পাশে ঘাসের মাঝে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। রাতের অন্ধকার বিশাল আকাশের বুকের মাঝে আলোর সমাহার নিয়ে অগণিত তারার মেলা বসেছে। অনু চুপচাপ প্রকৃতির আর্তনাদ কান পেতে শুনছে। হয়তো এই নীরবতা রাতের মায়া, নয়তো অন্য কিছু। সে যাই হোক, সে সব নিয়ে আর অনু চিন্তা করছে না। অনু ভাবছে সে কি এই বিয়েটা করে সুখী হতে পারবে। যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটা তার সাথে ভালোভাবে কথা বলে না। যার হাত সারা জীবনের জন্য সে ধরবে, সে তো এমন ভাব করে সে অনুকে চেনে না। তাহলে অনুকে বিয়ের পেছনে কি তার অন্য কোনো কারণ আছে? এসব চিন্তার মাঝে বিভোর ছিল অনু। এমন সময় কেউ একজন অনুর কাঁধে হাত রাখে। অনু চমকে ওঠে। এত রাতে কি তাহলে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসে নিজের বিপদ বাঁধিয়ে দিল? ভয়ে ভয়ে পিছনে ঘাড় ঘোরাতেই দেখে আরিয়ান তার পিছনে দাঁড়িয়ে আছে। অনু আরিয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, ভুল কোনো মানুষের দেখা সে পায়নি এত রাতে। একজন বিশ্বস্ত মানুষের দেখা সে পেয়ে গেছে। আরিয়ান অনুর সামনে এসে বলে, এভাবে এত রাতে বাড়ির বাইরে আসাটা তোমার মোটেও উচিত হয়নি। অনু কোনো উত্তর দেয় না, নীরব থাকে। আরিয়ান বলে, বাড়ির মানুষের সব সিদ্ধান্ত যে তোমার মনের মতো হবে এমনটা কিন্তু নয়। তারপরও আমাদের তাদের সিদ্ধান্ত মেনে নিতে হয়। সব সময় তাদের সাথে বিদ্রোহ করা মোটেই উচিত কাজ না। অনু এবার বলে, আচ্ছা, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তো একবারও আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করছে না। তাহলে শুধু শুধু আমাকে বিয়ে করার মানেটা কি? আমাকে যে বিয়ের আগে জানা বা বোঝার চেষ্টা করছে না সে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, এটা কি সঠিক চিন্তা? এবার আরিয়ান ধমকে সুরে বলে, দেখো মেয়ে, আমি এইসবের উপর পিএইচডি কমপ্লিট করিনি। আমার কোনো রকমের ধারণা নেই, তাই এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। অনু বলে, হ্যাঁ, আপনি জানবেন কি করে? আপনি তো আর মেয়ে মানুষ না যে আপনার ঘাড়ে এমন ভাবে সব চাপিয়ে দিবে। তোমাদের তো বিয়ে নিয়ে ঝামেলা করে, আর আমাদের কত দায়িত্ব তা জানো? একটা ছেলের কাঁধে তার বাবা মা, ভাই বোন, স্ত্রী আরো অনেকের দায়িত্ব থাকে। তাদের সবার সব চাহিদা পূরণের দায়িত্ব ছেলেদের। এই ধরো তোমার সাথে আমার বিয়ে হলো, তাহলে তোমার দায়িত্ব আমার, তার সাথে আমার পরিবারের। এখন তুমি যদি বিয়ের পর আমাকে মন থেকে মেনে নিতে না পারো, তাহলে তুমি কি আমার পরিবারের সদস্যদের মন থেকে মেনে নিতে পারবে? তাই ভেবেচিন্তে বিয়ের পিড়িতে বসিও, বুঝলে? অনু বলে, জানেন, পরশুদিন আমি ইরাদের সাথে ইউনিভার্সিটির ক্যান্টিনে একটু দেখা করতে গিয়েছিলাম। সে আমাকে দেখে এমন ভাব করছিল যেন সে আমাকে চেনেই না। আমি কথা বলতে চাইলে বলে আমি ইউনিভার্সিটির জুনিয়র বেয়াদব মেয়েদের সাথে কথা বলি না। আর তুমি বা কেমন বেহায়া মেয়ে, সোজা চলে আসছো পরপুরুষের সাথে আলগা প্রীতি গল্প করতে। এবার আপনিই বলুন, সে কিভাবে পারলো এতগুলো মানুষের সামনে আমায় অপমান করতে? সে কথা বলবে না নিষেধ করে দিত, কিন্তু সবার সামনে এভাবে অপমান করার কি ছিল? আর আজ তো সব লিমিট পার হয়ে গেছে। বাবা মা বিকালে ইরাদের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে এসে বলছে শুক্রবার আমার বিয়ে। বাহ, কি দারুণ কথা। আচ্ছা, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? কোথাও যাচ্ছি না তো। তাহলে বিয়ের মতো শুভ কাজে এত তাড়াতাড়ি করার কি আছে বলেন? আর সব থেকে বড় কথা, আমি কুমারী মেয়ে, আমার বিবাহের জন্য মতামত দেওয়ার অধিকার আছে। কিন্তু এই সমাজে মতামত নেওয়ার প্রয়োজন হয় না, তাদের মতামত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই বিয়েটা সুন্দরভাবে হতে পারতো। বিয়ের কথা শুনে বাড়ির মানুষেরা পর হয়ে গেছে। আমার সাথে 5 মিনিট কথা বলার সময় তাদের কারণেই। আরিয়ান বলে, আচ্ছা, অনেক অভিযোগ করেছো, এবার বাড়িতে ফিরে যাও, নয়তো বাড়ির কেউ জানতে পারলে তোমার জন্য খুব খারাপ হবে। যে মেয়ের বিয়ে, সে মেয়ে মাঝরাতে বাড়ির বাইরে ছিল। জানোই তো আমাদের সমাজের মানুষেরা কেমন। অনু একটু অবাক হয়ে বলে, আমার বাড়ির মানুষ জানে না আমি বাইরে? তাহলে আপনি জানেন কি করে আমি এখানে এসেছি? সন্ধ্যার দিকে আবির ফোন দিয়ে তোমার বিয়ের খবরটা আমাকে দিয়েছিল। আমি তখনই বুঝতে পারি তোমার মনটা ভালো। আর তুমি যে পাগল, তাতে উল্টাপাল্টা কাজ শিওর করবা। আর কেন জানি রাতে ঘুম আসছিল, তাই তোমাদের এলাকাতে চলে আসি। আর আসার পথে দেখেছি তোমাকে এদিকে আসতে, তাই চুপচাপ তোমার পেছনে চলে এসেছি। মাঝরাতে একটা মানসিক রোগীকে তো আর একলা ছাড়তে পারি না। অনু বলে, আপনাকে যখনই একটু ভালো মনে করি তখনই আপনি এমন ফালতু কথা বলেন যার কোনো মানেই হয় না। আসলে আপনি কোনোদিনও ভালো হবার মানুষ না, যত সব। এই তো দেখেছো, মানুষের উপকার করতে নেই। এত সময় ধরে উপদেশ দিলাম, তার কোনো মূল্যই নেই। বলে হনহন করে বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করে।
আরিয়ানও কোনো কিছু না ভেবে অনুর পেছন পেছন যেতে থাকে। অনু বাড়ির ভেতরে প্রবেশ করার পর আরিয়ান নিচের বাড়িতে ফিরে যায়। তবে অনু আরিয়ানকে এত রাতে অনুদের বাড়িতে যাবার সময় কেউ একজন দেখে। অনুর বাড়ির কেউ বুঝতে পারে না অনু রাতে বাইরে গিয়েছিল। পরদিন সকালে আবির বাড়ির বাইরে যেতেই তাদের বাড়ির সামনের প্রতিবেশী আন্টি বলে, দেখো আবির, তোমার বোনের শুনলাম সামনে বিয়ে, তাই এই বিয়েতে তোমার বোনের মতামত আছে তো? জি হ্যাঁ, কিন্তু কেন বলুন তো আন্টি? না মানে বিয়ের আগে পরপুরুষের সাথে মাঝরাতে ঘোরাঘুরি করাটা একদম ভালো দেখায় না। আন্টি, আপনার কথা ঠিক বুঝলাম না। কাল রাতে নামাজ পড়তে উঠে একটু বারান্দায় এসেছিলাম, তখন দেখলাম তোমার বন্ধু অনুকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে। তা তোমরা যতই ওই ছেলেটাকে বিশ্বাস করো না কেন, এত বেশি বিশ্বাস করা কিন্তু মোটেই উচিত না। মনে রাখবে, ঘি আগুন পাশাপাশি রাখতে নেই। তাছাড়া তোমার বোন, তুমি ভালো বুঝবে। তবে আমার বলার দরকার ছিল, তাই আমি সাবধান করে দিলাম। পরে দেখো খারাপ কিছু হলে তখন আবার বলো না আগে থাকতে কেউ সাহায্য দান করে নাই। আন্টি, জানি না কাল রাতে আরিয়ান আর অনু একসাথে ছিল কি, তবে আপনি ওদের সম্পর্কে নিয়ে অযথা বেশি চিন্তা করছেন। ওদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই। অনু আর আরিয়ান তো তেল আর পানি, যাদের কখনো মিল বা এমন সম্পর্ক সম্ভবই না। আজকালদের ছেলে মেয়েদের ভালো উপদেশ দিতে নেই, তাদের কিছু বলাটাই বৃথা। থাকো তুমি তোমার অন্ধবিশ্বাস নিয়ে। যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন আমরাই দর্শকের সারিতে থাকবো, বুঝলে? বলে চলে যায়। আবির ওই আন্টির কথা খুব একটা গায়ে মাখে না, কারণ সে জানে অনু আরিয়ানের মাঝে এমন কোনো কিছু নেই যা ওই সব কিছুর ইঙ্গিত করবে। আর কাল রাতে যদি আরিয়ান এখানে এসেই থাকে তাহলে সে কথা আমাকে নিজে থেকেই বলবে। আবির এসব কথা বাদ দিয়ে বোনের বিয়ের বাজার করতে চলে যায়। অনু আর ইরাদের বিয়েটা খুব সিম্পল ভাবে হবে, তাতে কি? মেয়ের বাড়ির মানুষরা সিম্পল বিয়ের আয়োজনেও কোনো কমতি রাখতে চাইছে না, তাই তারা তাদের মতো চেষ্টা করছে। এদিকে ইরাদ বাড়িতে নাক ডেকে ঘুম দিচ্ছে। এমন সময় তাসনিয়া সেখানে এসে ইরাদকে বলে, ভাইরে, তোর হবু বউ অন্যের হাত ধরে পালিয়ে গেছে। বোনের মুখে এমন কথা শুনে ইরাদ থরপড়িয়ে ঘুম থেকে জেগে বলে, কার সাথে পালিয়ে গেছে? তাসনিয়া হেসে বলে, আবার কার সাথে? তোমার ওই কুম্ভকর্ণের ঘুমের মাঝে। ইরাদ রেগে বলে, দেখ তাসনিয়া, আমার এসব ফালতু কথা মোটেই পছন্দ না। অনুকে নেক্সট টাইম একদম এমন ফালতু কথা মজার ছলেও বলবি না। তাসনিয়া কান ধরে বলে, আচ্ছা, নেক্সট টাইম এমন কথা বলবো না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে এসো, মা তোমাকে নিচে ডাকছে। ইরাদ রেডি হয়ে নিচে আসলে ওর মা একটা বিয়ের কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলে, এই কার্ডে সঠিক ঠিকানা দেওয়া আছে, কার্ডটা যেন সঠিক স্থানে পৌঁছে যায়, কারণ এটার সঠিক স্থানে যাওয়াটা খুব দরকার। ইরাদ কার্ডটা হাতে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। বাইরে আসার পর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়, আর রাস্তার মাঝে কার্ডটা ফেলে দেয়। বলে, দূর, এসব কার্ড সঠিক স্থানে না গেলে সমস্যা হবে না। মায়ের আর কাজ কাম নেই, অযথা টাকাগুলো এসব কার্ডের পেছনে নষ্ট করছে। ইরাদের বন্ধুদের মধ্যে একজন বলে, দোস্ত, কিছুদিন পর তো বিয়ে করে সারা জীবন বইয়ের স্বামী হয়ে যাবি, তখন তো তোর কাছে আমাদের জন্য একটু সময় থাকবে না। ইরাদ বলে, আরে ধুর, ওইসব বিলাই মার্কা স্বামী আমি হব না। বিয়ের পর বউ থাকবে বাড়ির কামের মেয়ে হয়ে, আর আমি থাকবো নবাবজাদা হয়ে। তাই আমাকে নিয়ে তোদের এত চিন্তা করার দরকার নেই। এদিকে অনু নিজের রুমের মাঝে পায়চারি করতে শুরু করেছে। তা দেখে স্নেহা বলে, আপু, তোমার সমস্যা কি? এইভাবে রুমের মাঝে পায়চারি করছো কেন? অনু স্নেহার হাত দুটো ধরে বলে, আচ্ছা তুই আমার নিজের আপন বোন, তাই তো? স্নেহা ভ্রু কুঁচকে বলে, কোনো সন্দেহ আছে এই বিষয়ে? আচ্ছা তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? হ্যাঁ বলো, কি সাহায্য লাগবে তোমার? আমি ওই ইরাদকে বিয়ে করতে চাই না, প্লিজ আমাকে এই বিয়েটা ভাঙতে সাহায্য কর। স্নেহা বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ে বলে, আর কোনো কাজ ছিল না? শেষ পর্যন্ত কিনা বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক আমাকে ভাঙতে বলছো? অনু রেগে বলে, ওই ডাইনি বুড়ি, ওই ব্যাটারে কি আমি বিয়ে করছি যে তুই পবিত্র সম্পর্ক বলছিস? বিয়েটা সবেমাত্র ঠিক হয়েছে, এখনো বিয়েটা হয়নি। প্রতিদিন মানুষের এমন কত বিয়ে ঠিক হয়, তারপর সেই বিয়েগুলো আবার ভেঙেও যায়। আমার এই বিয়েটাও না হয় এই লিস্টে পড়বে। ওই সব বিয়ে ভাঙার জন্যই কোনো না কোনো কারণ দায়ী থাকে। তুমিও ইরাদ ভাইয়াদের সামনে এমন কোনো কারণ এনে দাও যাতে তারা বিয়েটা ভেঙে দেয়, সিম্পল। আচ্ছা বিয়ে ভাঙার জন্য কি কারণ দিব? এই বড় বোনকে? হ্যাঁ, আমি না তুমি? যেহেতু তুমি বড়, তাই নিজের বিয়ে ভাঙার কারণও তুমি নিজেই বাহির করো। আমি তো চললাম হাওয়াতে ভাসতে।
অনু এবার পড়েছে বিপদে। সে আর যাকে ইচ্ছা বিয়ে করতে রাজি আছে, তবে ওই ইরাদকে নয়। এখন সে কি এমন গল্প শোনাবে সবাইকে যাতে তার কথা বিশ্বাস করে ইরাদের পরিবার বিয়েটা ভেঙে দেয়? অনু ভাবছে, সমস্যা নেই, এমন একটা গল্প বানিয়ে সবার সামনে উপস্থাপন করব, কেউ অবিশ্বাস করতেই পারবে না। অনু আরিয়ানকে কল দিয়ে বলে, আমি আমার বিয়েটা ভাঙার রাস্তা পেয়ে গেছি। হা হা, এবার দেখবেন আমি পাগলি মানসিক রোগী না। তুমি যে মানসিক রোগী না সেই প্রমাণ দিতেই শুধুমাত্র বিয়েটা ভাঙবে? অযথা একটা সুন্দর সম্পর্ক ভাঙার দরকার কি? ধুর, আপনার কাছে কিছু বলাটাই বৃথা। উৎসাহ তো দিতে পারবেন না, তাই না? তাই অযথা বাড়তি জ্ঞান দেওয়ারও দরকার নেই। আসলেই তোমার মাথায় সমস্যা আছে। অনু রেগে ফোনের লাইনটা কেটে দেয়, তারপর বলে, আমি যে কি কি করতে পারি তাই এবার সবাইকে বুঝিয়ে দিব। চুপচাপ থাকি দেখে তো আমাকে পানিতে ভাসিয়ে দিতে পারবে না সবাই। স্নেহা রাজের সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিচ্ছে। রাজ স্নেহাকে দেখে জিজ্ঞেস করে, তা হঠাৎ তুমি এখানে আসলে কেন? আমাদের বাড়ির জামাইয়ের স্থানে বসাবো তোমাকে, তাই। ফাজলামি নাকি? পেছন থেকে অনু এসে বলে, মোটেই না, আমার সাথে আমার বাড়িতে যাবে। সেখানে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলবা তুমি আমায় ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাইছো। ওই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? অন্য কেউ জোটে নাই বলির পাঠা বানানোর জন্য? আমি জানতাম না তোমার সাথে তোমার বাড়িতে মিথ্যে নাটক করতে। আমি জানি না, আমার লগে আমার বাড়িতে গিয়ে যদি মিথ্যা নাটক না করো তোমার খবর আছে বলে দিই। দেখো না, পাগলামি করবা না। সব সময় তোমার পাগলামি ভালো লাগে না। যাও তো এখান থেকে, অন্য কাউরে নিয়ে যাও তোমার পাগলামিতে সামিল করতে। আরে ভাই, অন্য কেউ যদি জুটতো তাহলে আপনার কাছে জীবনেও আসতাম না। তোমার ভাইয়ের কলেজের টুকরো বন্ধু আছে না, তারে ফাঁসি বিয়েটা ভাঙতে পারো তো? আরে বলদে কয় কি, আমি এই গাঁজাখুরি গল্প আরিয়ান ভাইকে নিয়ে বললাম আর তারা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে, তাই না? আমি মরে গেলেও বাড়ির মানুষেরা কিছুতেই বিশ্বাস করবে না। হ্যাঁ, আরিয়ানের কথা বললে বিশ্বাস করবে না, আর আমি গেলে কাজ হবে। কি দারুণ কথা। তুমি প্রেমিক, তোমার লগে নিয়ে গেলে সবাই বিশ্বাস করবেই করবে। তোমাকে সাহায্য করে আমার কি লাভ? অনু 24টা দাঁত কেলিয়ে বলে, তুমি যে আমার ছোট বোন স্নেহার পেছনে লাইন মারো সে কথা কিন্তু আমি জানি, অনেক প্রমাণও আছে আমার কাছে। এখন তুমি যদি আমাকে সাহায্য না করো সমস্যা নেই, আমি সেই সব প্রমাণ নিয়ে তোমার ভাইয়া আর আরিয়ানের কাছে বিচার দিব। এবার তুমি চিন্তা ভাবনা করে আমায় বলো, ঠিক আছে? রাজ স্নেহার দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে। স্নেহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্নেহার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই, সে নিজেও জানে না আমি কেমনে সব কিছু জানি। আর তোমার লজ্জা করে না আমার ছোট বোন মাসুম বোনটার সাথে প্রেম করতে আসছো? রাজ বাধ্য ছেলের মতো বলে, আমি তোমার সাথে তোমার বাড়ির মানুষের সামনে যেতে রাজি আছি। অনু রাজকে সাথে করে সোজা ইরাদের কাছে যায়। রাজ অনুকে বলে, তোমার বাড়িতে না গিয়ে ইরাদের কাছে কেন আসছো? ইরাদকে সবটা বলার পর যদি নিজেই বিয়েটা ভেঙে দেয় তাহলে তো আর বাড়িতে কিছু না জানালেও চলবে। বাহ, তোমার মাথায় কত শয়তানি বুদ্ধি। অনু ইরাদের সামনে রাজের হাত ধরে দাঁড়িয়ে বলে, মিস্টার ইরাদ, এই যে দেখুন আমার সাথে করে কাকে নিয়ে এসেছি। ইরাদ বলে, রাজকে সাথে করে এনে এত ঢাকঢোল পিটানোর কি আছে? অনু 40টা দাঁত বাহির করে বলে, রাজের আরেকটা পরিচয় আছে। ইরাদ ভ্রু নাচিয়ে বলে, কি? আমি রাজকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন, নয়তো আমাকে বাধ্য হয়ে রাজের সাথে পালিয়ে যেতে হবে। ইরাদ ভাব নিয়ে বলে, যাবে তো যাও, মানা করছে কে? আমি কি তোমাদের ধরে বেঁধে রাখছি? আর বিয়ে ভাঙার কথা আমাকে বলে লাভ নেই। আমি বিয়েটা ভাঙবো না। তোমার দরকার তুমি ভেঙে দাও বিয়েটা। আমি রাজকে ভালোবাসি এটা জানার পরেও আপনি বিয়েটা ভাঙবেন না? মোটেই না। বিয়ের আগে সুন্দরী মেয়েরা এমন 5-10টা প্রেম ভালোবাসা করতেই পারে। সেই সব বাজ বিচার করতে গেলে শেষে তো বিয়ের জন্য সিঙ্গেল ভালো মেয়ে পাওয়া যাবে না। কি খারাপ মানুষ ভাবা যায়, হবু বউর প্রেমিকে সাথে করে নিয়ে আসছে, তবুও সেই মেয়েকেই বিয়ে করতে হবে। যথেষ্ট ফালতু মানুষ। বলে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করার সময় রাজ বলে, ইরাদ যেখানে বিয়েটা ভাঙতে রাজি হলো না, সেখানে তোমার বাড়ির মানুষেরা কি মানবে তোমার আমার এই কাহিনী? আমার বাড়ির মানুষদের ব্যাপারে আমি বুঝবো, আপনি চুপচাপ থাকেন। রাজকে সাথে করে বাড়ির ভেতরে প্রবেশ করার পর স্নেহা বাড়ির সবাইকে ডাক দিয়ে বাড়ির ড্রয়িং রুমে আসতে বলে। সবাই আসার পর অনু মাথা নিচু করে বলে, বিয়েটা কি তুমি ফাইজলামি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, যে তুমি নিজে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর না করতে আসছো? বাবা, আমি রাজকে পছন্দ করি, রাজও আমায় পছন্দ করে।
আমরা ভেবেছিলাম লেখাপড়া কমপ্লিট করার পর নিজের সেটেল হবার পর আমাদের সম্পর্ক তোমাদের জানাবো, তো হঠাৎ করে যে এইভাবে হুট করে আমার বিয়ের ডেট ফিক্স হবে তা তো বুঝতে পারিনি। রাজকে পছন্দ করো সে কথা আমাদের সামনে দাঁড়িয়ে বলতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ, তুমি এতটা নির্লজ্জ হয়ে গেছে ভাবতেই পারছি না। এটা নাকি আমার মেয়ে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রম আমার। আবির বলে, বাবা আমার মোটেও অনুর কথা বিশ্বাস হচ্ছে না। রাজকে পছন্দ করে এমনটা তো হতে পারে না। রাজের সাথে অনুর সম্পর্ক তো কোমরের মতো, তাহলে সেইখানে পছন্দ করার কথা তো আসতেই পারে না। আরো 15-16টা বন্ধু বানিয়ে বাড়িতে নিয়ে এসো। আজ বড় বোনের কথা বলার সাহস করেছে, কাল ছোট মেয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে যাবে, তাই না? স্নেহা বাবার মুখে এমন কথা শুনে বলে, বাবা, আমি এমন কাজ কখনো করব না। ভূতের মুখে রামের নাম শুনে অনু ভ্রুকুসকে স্নেহা আর রাজের দিকে তাকিয়ে থাকে। এরপরে অনুর বাবা অনুর গালে থাপ্পড় দিয়ে ওর হাত ধরে রুমে নিয়ে গিয়ে বন্ধ করে রাখে আর বলে, এই রুমে মনে থাকবে যতদিন না এই বিয়ে হচ্ছে। বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছ, ওই রাজের সাথে তো কোনোদিনও তোমার বিয়ে আমি দেবো না। আর এসব প্রেমের ভূত মাথা থেকে ছেড়ে ফেলে ইরাতকে স্বামী রূপে গ্রহণ করার মন মানসিকতা তৈরি করে নাও। নিচে এসে রাজকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। আবির পুরো ঘটনাতে অবাক হয়ে আছে। হঠাৎ করে আত্মসম্মানী বোনটা একই বাচ্চামি করে বসলো, নিজের সম্মান এভাবে সবার সামনে নষ্ট করে দিতে পারলো। অনুর বাবা বাড়ির সবাইকে বলে, কেউ অনুর সাথে আলগা আলাপ করতে যাবে না। আর স্নেহার রুম আজ থেকে আলাদা। আমি চাই না অনুর সাথে থেকে স্নেহা এমন কোনো কাজ করুক। আর হ্যাঁ, অনুর এই পাগলামের কথা যেন এই বাড়ির 4 দেয়ালের বাইরেও না যায়। বুঝতে পারলে সবাই? সবাই সম্মতি প্রকাশ করে। এদিকে বেচারা রাজ অনুর জন্য অযথা অপমানিত হলো। তবুও তো বেচারি অনু নিজের বিয়েটা ভাঙতে পারল না। আসলে সে কি আর করবে, কপালে আছে ইরাত, চাইলেই কি আর রাজকে পেতে পারে? ভাগ্যের উপর কারো জোর চলে না। আজ অনুর বিয়ে, অনু বউয়ের সাথে নিজেকে সজ্জিত করেছে, এটা ভাবাটা আপনাদের ভুল হবে। অনু বউয়ের সাথে নিজেকে সাজাবে না বলে জিদ ধরে আছে, তবে পরিবারের চাপের সামনে নিজের জিদ বজায় রাখতে পারে না। লাল টকটকে বিয়ের বেনারসি শাড়িটা শুধু কোনো রকমে পরেছে, না আছে বিয়ের কোনো সাজ, না আছে গায়ে কোনো গহনাগাটি। অনুর চোখের জল গড়িয়ে পুরো মুখটা কালো হয়ে যায়। স্নেহা নিজের বোনের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে। স্নেহা আরিয়ানের কাছে গিয়ে বলে, ভাইয়া, একটা কথা বলেন তো, সব সময় মেয়েদেরই জোর করে কেন বিয়ে দেওয়া হয়? আরিয়ান নীরবতা পালন করে। অনুর বিয়ে, তাই ওদের বাড়িতে কাছের অনেক আত্মীয়রা এসেছে। এদিকে বিয়ে বাড়িতে নানা রকম কাজে সবাই ব্যস্ত। এদিকে আজ আরিয়ানের সামনে তার প্রাক্তন প্রেমিকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরিয়ান একজনকে খুব পরিমাণে ভালোবাসতো, তার সাথে পারিবারিকভাবে বিয়েটাও ঠিক হয়েছিল। সে বিয়ের কথা তার বন্ধু মহলের কেউ জানে না, কারণ তখন আরিয়ান আর আনিশার বয়স কম ছিল। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। 5 বছর আগে অনু যেই মেয়েটার বিয়ে ভাঙতে সাহায্য করেছিল, সেই মেয়েটা আনিসা। আনিসা অনুর চাচাতো বোনের মামাতো বোন, সেই সূত্রে ওদের সম্পর্কটা অনেক ভালো। তবে সেদিন আনিসা আরিয়ানের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, তার জন্য আরিয়ান কখনো কিন্তু আনিসার সাথে প্রতিশোধ নিতে যায়নি। আরিয়ান বিশ্বাস করে ভালোবাসার মানে সম্মান করা। ভালোবাসার মানুষটা দূরে থাকলেও তাকে দূরে থেকে ভালোবাসা চায়। স্নেহা আরিয়ানকে দেখিয়ে বলে, আনিশা আপু, উনি হচ্ছেন আমার হিরো, আরিয়ান ভাইয়া। আনিসা বলে, কেমন আছেন আরিয়ান ভাইয়া? আনিসার মুখে ভাইয়া ডাক শুনে আরিয়ানের কলিজার মাঝে মোচড় দিয়ে ওঠে। বুকের মাঝে চাপা কষ্ট আর সহ্য হচ্ছিল না। আরিয়ান বহু কষ্টে ঠোঁটের কোনায় মলিন হাসির রেখা এঁকে বলে, আলহামদুলিল্লাহ আপু, আপনি? আনিসা বলে, জি ভালো। সারা বছর অনু আর স্নেহার মুখে আপনার নামে নানা রকম কথা শুনেছি, আজ আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আরিয়ান চুপচাপ। স্নেহা ওদের দুজনকে কথা বলতে দিয়ে সেখান থেকে চলে যায়। আনিসা হঠাৎ করে আরিয়ানকে বলে, এখনো ভালোবাসো আমাকে? আরিয়ান ভ্রুকুসকে বলে, তোমার কি মনে হয়? আমার মনের খোঁজ খবর তোমার না জানলেও চলবে, যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। যদি বলি হ্যাঁ, এখনো ভালোবাসি তোমাকে, তাহলে কি করবে? ফুলের মালা পরিয়ে তোমাকে জীবনেও গ্রহণ করব না, তাই তুমি ভালোবাসলেও আমার কিছু না। আরিয়ান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তুমি আমার প্রাক্তন, আর আমি প্রাক্তনকে কখনো বর্তমান বানাবো না। আমার ভবিষ্যৎ হবে অন্য কেউ।
তুমি সে হবার যোগ্যতা রাখো না। কারণ যে কারোর ভালোবাসাকে সম্মান করতে পারে না তাকে জীবনে দ্বিতীয়বার ফিরিয়ে আনার ভুল করব না। আনিসা কিছু বলবে তখনই আরিয়ান এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে যায়। এদিকে আনিসা রেগে মেগে অনুর কাছে চলে যায়। অনু আনিসাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে। আনিসা তখন নিজে থেকে বলে, আরিয়ান 5 বছর আগেও ভালোবাসার মানে জানতো না, এখন আর জানে না। অনু তখন বলে, তুমি ভালোবাসার মানে জানো তো আপু? আনিসা বলে, মানে কি বলতে চাইছিস তুই? আজকে আমার বিয়ে। হ্যাঁ তো কি হয়েছে, প্রতিটা মেয়ে বিয়ে করে পরের বাড়িতে চলে যাবে, এটাই স্বাভাবিক। এত এত কান্নাকাটির নাটকের কি আছে? এবার অনু একটু রেগে গিয়ে বলে, বাহ, দারুণ। তোমার মুখে এমন একটা কথা মানায় না, বুঝলা? 5 বছর আগে যদি আমি সেই দিন তোমার হয়ে আরিয়ান ভাইয়ার সাথে কথা না বলতাম, তাহলে এতদিনে 10 বাচ্চাদের মা হয়ে যেতে। সেদিন তোমাকে সাহায্য দান করাটা আমার বড় বেশি বোকামি ছিল। আরিয়ান ভাইয়া ঠিক কথাই বলে। সেদিন যদি তার বিয়েটা হয়ে যেত তাহলে ভালোই হতো। 5 বছর আগে ভাইয়াকে কষ্ট দিয়েছি বলে আজ নিজে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, মানুষেরা সঠিক কথাই বলে, সময় মানুষকে সবকিছু সুদে আসলে ফিরিয়ে দেয়। সেদিন করা ভুলের মাসুল আজ আমায় দিতে হচ্ছে। আনিসা অনুকে কিছু বলতে যাবে তখন আবির এসে বলে, আনিশা, তাড়াতাড়ি অনুকে রেডি করা, নিচে বজাতে চলে এসেছে। একটু পরে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করবে। প্লিজ আমাকে রং চং মাখিয়ে মডেল সাজাতে আসবেন না। বলে চলে যায়। আনিসা অনুকে সাজাতে এগিয়ে যায়। তখন অনু আনিসাকে থামিয়ে দিয়ে বলে, এরপরে আলমারি থেকে একটা ক্রিম কালারের মাঝে গোল্ডের সুতার কাজ করা শাড়ি বাহির করে লাল বেনারসিটা খুলে ফেলে দিয়ে ক্রিম কালারের শাড়িটা পরে নেয়। আনিসা বলে, বিয়ের দিন এমন শাড়ি না পরে সাদা শাড়ি পরলেই তো হয়। অনু কোনো কথার উত্তর না দিয়ে একটা গোল্ডেন কালারের হিজাব পরে। আরিয়ান অনুকে বধূ সাজে দেখার জন্য রুমে আসে। সেখানে এসে অনুর এমন কাজ দেখে অবাক হয়। এত হাসি খুশিতে থাকা মেয়েটার চেহারায় আজ বিষণ্ণতার ছাপ। সেখানে যে আনিসা আছে সেদিকে কোনো খেয়াল নেই আরিয়ানের। আরিয়ান অনুর সামনে গিয়ে বলে, সারা জীবন হাসি খুশিতে থাকবে, বুঝতে পারলি? অনু কেন জানি আজকে হঠাৎ করে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনুর এমন কাজে আরিয়ান হক চকিয়ে যায়। অনু নিজেই আরিয়ানকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে এসে বলে, আপনার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য মাফ করে দিবেন প্লিজ। আর আমার জন্য দোয়া করবেন যাতে এই বিয়েতে আর কিছু না পাই, মনে যেন একটু শান্তি পাই, বাবা মায়ের সম্মান যেন সব সময় রাখতে পারি। আরিয়ান কিছু বলতে গিয়েও বলতে পারে না, খুব ইমোশনাল হয়ে যায়। এই তো সেদিনের কথা। আনিশার সাথে বিয়েটা ভেঙে যাবার পর থেকে আনুর সাথে ফাইজলামি করে এতগুলো বছর পার হয়ে গেছে। মেয়েটাকে কতই না জ্বালিয়েছি, একটু যদি শান্তিতে থাকতে দিয়েছি। আজ মনে হচ্ছে কেউ কলিজাটা দূরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনু আরিয়ানের হাসির কারণ ছিল, মন ভালো করার মেডিসিন ছিল। তবে সব মেডিসিন সারা জীবন কাজ করবে এমন তো নয়। আরিয়ান ইমোশনাল হয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। এদিকে অনুকে নিচে বিয়ের আসরে নিয়ে আসে তাসনিয়া, স্নেহা, আনিসা, মৌ, এরা সবাই মিলে। বউয়ের এমন সাজ দেখে অনেকে রেগে মেগে আগুন। কেউ কেউ তো কটু কথা বলে দেয় অনুর সামনে। তাতে অনুর কোনো ভ্রুক্ষেপ নেই। সে চুপচাপ গিয়ে বউয়ের আসনে বসে পড়ে। ইরাদ অনুকে এমন সাজে দেখে একটু রেগে যায়। তারপর মনে মনে বলে, বিধবা সাজবার খুব শখ না? বিয়ে করে আমার সাথে চলো, তারপর সারা জীবনের মতো এমন সাজে শিক্ষা দিয়ে দিব, এখানে কিছুই বলবো না ময়না পাখি আমার। অনু আর ইরাদের বিবাহের সবকিছু রেডি। কাজী সাহেব বিবাহের কাজ শুরু করে দেয়। ঠিক সেই সময় আনিসা অনুকে বলে, অনু, তুই সত্যিই বিয়েটা করে নিচ্ছিস? অনু বলে, এছাড়া উপায় নেই তো আপু। এমন সময় আনিসা সে বিয়ের আসরে বমি বমি ভাব নিয়ে সবার সামনে থেকে চলে যায়। সবাই ভাবে বিয়ে বাড়ি উল্টাপাল্টা কিছু খেয়েছে হয়তো। আনিসা বাথরুম থেকে এসে ইরাদের সামনে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলে ওঠে, ওগো, তুমি আমাকে রেখে অনুকে কেন বিয়ে করতে চাইছো? তাহলে আমাদের অনাগত বাচ্চাদের কি হবে? আমি যে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। তুমি আমার বোনকে আমার সতীন করে আনবে, এ হতে পারে না। আমি মানি না, মানবো না। ইরাদ সেখানে দাঁড়িয়ে বলে,
বিয়ের আসরে ফাইজলামি হচ্ছে? আমি তো আপনাকে চিনি না। মেয়ে মানুষ হয়ে নিজের চরিত্রের উপর দাগ লাগাতে একটু বাড়তেছে না আপনার? আনিসা বলে, ধুর মিয়া, আপনার বাঁধে না তো আমার বাঁধবে কেন? মানে? অনুর মত নেই আপনাকে বিয়ে করাতে, সেখানে আপনি তাকে জোর করে কেন বিয়ে করতে আসছেন? বিয়ের আগে মেয়েরা এমন কথা অনেক বলে, বিয়ের পর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আরিয়ান অনুর পাশে বসে বলে, আনিশা আপু পুরাই ড্রামা কুইন, যে কোনো পরিস্থিতি খারাপ করতে খুব ভালো পারে। অনু এখন এসব দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আবির আনিসার ব্যবহারের জন্য সবার কাছে মাপ চাইতে থাকে। তখন আনিসা বলে, আজব তো ভাইয়া, ভুল আমি করেছি, মাফও আমি চাইবো। বিয়ের আসরে যদি একটু মজা না করি তাহলে মজা করব কবে? আনিসার মা বলে, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে রে? ছোট বোনের বরের সাথে কেউ এমন ফালতু ফাজলামি করে? আনিসা কিছু বলতে যাবে তখন ইরাত তাকে থামিয়ে বলে, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করেন তো। আজ আমি বউ নিয়ে বাড়িতে যাব, যে যাই বলুক না কেন। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করবে তখন ইরাদের চাচা চাচি আর মা বলে। ইরাদের চাচির সাথে তাল মিলিয়ে অনুদের প্রতিবেশী আন্টি অনুর নামে খারাপ কথা বলতে শুরু করে দেয়। প্রতিবেশী বলে, হ্যাঁ আপা, ঠিক কথা বলেছেন। বিয়ের কিছুদিন আগেও ওই ছেলে আর মেয়ে সারা রাত বাইরে ছিল। বোঝেন তাহলে এই বয়সী ছেলে মেয়ে সারা রাত বাইরে কি করতে পারে? জানি এসব কথা একটু বললেই পুরোটাই বুঝতে পারছেন। ইরাদ বিবাহ আসর থেকে অনুর সামনে এসে দাঁড়িয়ে বলে, কোন মেয়েটা? ওনারা যা বলছে সবকিছু কি সত্যি? আমার বোন এমন না, ওনাদের কথাও ভুল হচ্ছে। অনু বলে, যদিও বলি ওনারা যা বলেছে সত্যি, তাহলে কি করবেন? ইরাদ আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আবির, তোর বোনের চরিত্রের সমস্যা আছে। একদিকে রাজের সাথে প্রেম, আরিয়ানের সাথে রাত বিলাস, আর আমাকে আসছে বিয়ে করতে। এমন চরিত্রের মেয়েকে আমি কেন কোনো ছেলে জীবনেও নিজের বাড়ির বউ করবে না? অনু বলে, আপনার মতো ফালতু লোকের দরকার এই অনুর নেই, যে রাস্তার মানুষের কথা শুনে অন্যকে দোষী বলে। আপনি কি রিজেক্ট করবেন? আমি আপনাকে রিজেক্ট করতেছি, করব না আমি আপনাকে বিয়ে। ইরাদ তার পরিবারের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইরাদের পরিবার চলে যাবার পর অনুর বাবা আবিরের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, ঘরে দুটো যুবতী বোন থাকলে সে ভাইয়ের ছেলে বন্ধুদের বাড়ি থেকে দূরে রাখতে হয়। আজ তোর এসব বন্ধুদের জন্য আমার মান সম্মান সব রাস্তায় ধুলোয় মিশে গেল। বাবা শোনো, আরিয়ান অনেক ভালো ছেলে। ওরকম আরিয়ান কখনো খারাপ দৃষ্টিতে দেখে নাই। সমাজের এই মানুষদের চোখে দৃষ্টিতে সমস্যা, তারা সব ভালো সম্পর্কগুলোকে খারাপভাবে দেখে। অনুর বাবা বলে, আমি জানি না, আজকে এক্ষুনি তুই ভালো ছেলে কোথা ভাবে নিয়ে আয়। অনুর মতো আপদকে আজ বিয়ে দিয়ে আমি বাড়ি থেকে বিদায় করব। অনু বলে, আমি কোনো ডাস্টবিনের নোংরা নই যে আমাকে আজকে বিয়ে দেয় করতে না পারলে গন্ধ বাইর হবে। তোর মতো বেয়াদব মেয়েকে ঘরে রাখার কোনো মানেই হয় না। আবির, ছেলে খোঁজ। কোনো ফকিরের সাথে দরকার হলে তোর বোনের বিয়ে দেবো, তাও বিয়েই দিবই। আমি বিয়ে করব না, অযথা জোর করে কোনো লাভ নেই। অনুর গালে থাপ্পড় দিয়ে ওর বাবা বাড়ির বাইরে বের করে দিয়ে বলে, তোর মতো বেয়াদব মেয়ের কোনো স্থান আমার বাড়িতে নেই। তোর জন্য রাস্তা সঠিক স্থান। বলে বাড়ির দরজা বন্ধ করে দেয়। আরিয়ান অসহায়ের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আরিয়ানকে কিছু বলতে চেয়েও পারছে না। আরিয়ান অনুর বাবাকে রিকোয়েস্ট করে বলে, দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আনু আমার বউ না, ও আমার বন্ধুর ছোট বোন। আঙ্কেল প্লিজ, এমন রাগের মাথায় আনুকে বাড়ির বাহির করে দেবেন না। আপনার মেয়ে আপনার বাড়ির সম্মান, এভাবে সেই সম্মানকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন না। অনুর বাবা আরিয়ানের কোনো কথা শুনতে রাজি না। তার এক কথা, কাল সে বাহিরে গেলে সবাই তার দিকে আঙ্গুল তুলে বলবে, ওই যে অনুর বাবা, যার মেয়ের চরিত্রের সমস্যা ছিল দেখে পর বিয়ের আসর ছেড়ে চলে গেছে। যদি আজ অনুর কারোর সাথে বিয়ে হয়ে যায়, তাহলে আমি অনুকে আমার বাড়িতে স্থান দেবো নতো না। অনু বাইরে দাঁড়িয়ে কান্নারত অবস্থায় বলে, বিয়ে আমি করব না, দরকার নেই আপনার বাড়িতে থাকার। আমি লেখাপড়া জানি, ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবো, বুঝলে বাবা?
অনুর বাবা বলে, আবির, তোর বন্ধুরা অযথা নিজের সম্মান নষ্ট করছে ওই ফাজিল মেয়ের হয়ে রিকোয়েস্ট করে। অনু বলে, যদি আমি কোনোদিনও নিজের যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আসবো আপনার বাড়িতে, নয়তো কোনোদিনও ফিরে আসবো না, এই বলে দিলাম আমি। আরিয়ান এবার অনুর উপর খুব রেগে গিয়ে বলে, তুমি তো দেখছি মেয়ে খুব একটা সুবিধার না। বাবার সাথে অশান্তি করে একলা মেয়ে মানুষ কোথায় যাবে? কোনো আত্মীয় সাহায্য করবে না। রাস্তার চারপাশে থাকা হায়নাগুলো তোমাকে একলা পেয়ে খুব লেখাবে, তখন খুব ভালো লাগবে। আমার ভবিষ্যৎ নিয়ে আপনারা এত মাথা ব্যথা না করলেও চলবে। ওই যে দেখেন আপনার প্রাক্তন সামনে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে সুখের জীবন শুরু করুন। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি পেছনে ফেলে আসা কোনো জিনিস আর গ্রহণ করি না। এদের তিনজনের অনেক কথা কাটাকাটি হয়। তারপর কি হয় কে জানে, এরপর কি হয় কেউ জানে না। দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। কয়েক বছরে বদলে গেছে সবার জীবন। সেদিনের সেই ঝগড়াঝাটির পর সবার জীবনের গল্পটা বদলে গেছে। কি হয়েছে 5 বছর পরে? আগের মতোই হয়েছে নাকি? সবার খুনসুটিময় ভালোবাসার জীবন আজ 5 বছর পর অনু দাঁড়িয়ে আছে সেই ভার্সিটির গেটের সামনে, যে ভার্সিটিতে প্রথম প্রবেশ করার দিন থেকে ঘটে নানা রকম ঘটনা। সেই দিনগুলো সত্যিই মজার ছিল। ভার্সিটির লাইফে সবাই স্বাধীন থাকে, তবে নিজেদের ফিউচার নিয়ে চিন্তিত থাকতেই হয়। আজ আবারও অনেকগুলো বছর পর অনু ভার্সিটিতে প্রবেশ করছে। ওহো, স্টুডেন্ট হয়ে প্রবেশ করছে না, সে ভার্সিটির একজন লেকচারার হিসেবে জয়েন করবে আজ। 5 বছরে অনু নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটিতে জব করবে। সেদিন অনু নিজের বাবার বাড়িতে ফিরে যায়নি। নিজের স্বপ্ন পূরণের জন্য সকল বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের আলাদা পৃথিবী তৈরি করে। অনু গেটের ভিতরে প্রবেশ করতেই দেখে কতগুলো ছেলে মেয়েরা একসাথে চিৎকার চেঁচামেচি করছে। কাহিনী বুঝতে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে ওদের র্যাগিং চলছে। অনু সেখান থেকে দূরে সরে এসে বলে, এই র্যাগিং করার নিয়ম মজা করার জন্য, কিন্তু এরা মানুষের সম্মান নিয়ে টানাটানি করে, এরা জীবনেও শুধরাবে না। অনু ভার্সিটির ক্লাস নেওয়ার জন্য তার ক্লাসরুমে প্রবেশ করতেই কোনো স্টুডেন্ট কেয়ার করে না। সবাই অনুকে স্টুডেন্ট ভেবেছিল, কিন্তু অনু তো ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। তখন প্রিন্সিপাল স্যার এসে সব স্টুডেন্টের সাথে অনুর পরিচয় করিয়ে দেয়। এরপরে সবাই অনুকে সরি বলে, আসলে আমরা বুঝতে পারি নাই আপনি আমাদের ম্যাডাম। এরপরে অনু আর কিছু না বলে ক্লাস নিয়ে বাহিরে বেরিয়ে আসতেই অনুর ফোনের রিংটোন বেজে ওঠে। ইরাদ কল দিয়েছে অনুকে। সে অনুকে তার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করে। ইরাদ অনুকে বলে, দেখো, এতগুলো বছর তো সবার থেকে দূরে থাকলে এবার না হয় দূরত্বটা কম করবে। আর কত বছর সবার থেকে দূরে থাকবে? এত বেশি অভিমান ভালো না। অনু কিছু না বলে ফোনের লাইনটা কেটে দেয়। বিকালের দিকে ইরাদের বাড়িতে অনুষ্ঠান, তাই সবাই সেখানে উপস্থিত। আবিরের সাথে আবিরের বউ তাসনিয়া এসেছে, সাথে তাদের 2 বছরের মেয়ে আর 4 বছরের ছেলে। ইরাদের বউ আনিসা এদের আদর আপ্যায়ন করতে ব্যস্ত। ননদ আর ননদ জামাই বলে কথা। ইরাদের মেয়ের আজ জন্মদিন, তাই সে একটা ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আরিয়ান তার মেয়ে আরিয়ানকে সাথে করে আনছে। আরিয়ানা দুষ্টুমি করছিল, তখন তার দুষ্টামি থামাতে আরিয়ান বলে, আমি তো খুব ভালো, কখনো কারোর সাথে দুষ্টুমি করি না। তাহলে তুমি এত দুষ্টুমি করো কেন হারি? স্নেহা এসে বলে, আরে মামুনি, পাপার সাথে কেউ এভাবে কথা বলে না জানো। সত্যিই তোমার পাপা অনেক ভালো, একদম নম্র স্বভাবের। তবে রেগে গেলে সে দিন দুনিয়ার কথা বলে যায়। আরে ছোট মানুষ, আচ্ছা আরে ছোট মানুষ ছোটদের মতো থাকো, বড়দের মাঝে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। আরিয়ান বলে। স্নেহা আরিয়ানকে সাথে করে ইরাদের মেয়ের কাছে নিয়ে যায়। আবিরকে উদ্দেশ্য করে আরিয়ান বলে, আমার মেয়েটা একদম তার নানা বাড়ির মানুষদের মতো স্বভাব পেয়েছে। কথায় কথায় তর্ক না করলে তার পেটের ভাত বুঝি হজম হয় না। আবির বলে, মেয়ে তোর, সেখানে অন্যদের দিকে কেন আঙ্গুল তুলছিস? ভুলে যাবি না, এক আঙ্গুল আমাদের দিকে উঠালে বাকি 4 আঙ্গুল তোর নিজের দিকেই ফিরে যাবে। আহ ভাইয়া, আরিয়ানের সাথে তো ঝগড়া বিবাদ কেন করো? তোমরা কি একটু চুপচাপ শান্তিতে থাকতে পারো না? স্নেহা এসে বলে। তাসনিয়া বলে, স্নেহা, তুমি এইভাবে তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারো না। ভাবি, আপনি আমাদের 2 ভাই বোনের কথার মাঝে না আসলে খুশি হব। বড় বোনের মতো ছোট বোনও বেয়াদব হয়ে গেছে। বড় ভাইয়ের সামনে বড় ভাইয়ের বউকে সম্মান দিতে হয়,
সে কথা ভুলে গেছো? ভাবির আক্কেল জ্ঞান কেমন? দুই ভাই বোনের মাঝে কথা বলবে, তাকে চুপ করে বলাটাও দোষের? মানুষেরা ঠিক কথাই বলে, ভাই বিয়ের পর ভাবির হয়ে যায়, আর বোনের ভাই থাকেই না। তাসনেহা এবার বলে, এত কথার প্যাচ না লাগিয়ে যাও না, আরিয়ানের গলা ধরে জোরাজুরি করো। স্নেহা বলে, সে কথা আপনাকে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে না। এই আপনার জন্যই আজ আমাদের সম্পর্কগুলো এমন বিষাক্ত। আবির, তোমার বোনের তাসনিয়াকে নিয়ে এত সমস্যা কেন গো? আমার বোন তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছে? আবির জোরে স্নেহাকে ধমক দিয়ে ওঠে। তখন ইরাদ এসে বলে, আনিসা এসে বলে, ইরাদ, এটা ওদের পারিবারিক সমস্যা, আমরা ওদের ব্যাপারে নাক না গলালে ভালো হবে। আনিসা, তুমি কি বলতে চাইছো? তুমি স্নেহার পক্ষ নিয়ে কথা বলছো? মোটেই না। তবে তোমার বোন কি তোমার কাছে বিচার দিয়েছে? তাসনিয়া কিন্তু তোমার কাছে বিচার দেয়নি। তাহলে কি দরকার আগ বাড়িয়ে ওদের সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করার? আনিসার কথা শুনে ইরাদ একটু চুপচাপ হয়ে যায়। আরিয়ান বলে, আচ্ছা আবির, তো ছোট বোন না হয়ে একটু উঁচু গলায় কথা বলেছে, তার জন্য কি সবার সামনে তাকে এইভাবে অপমান করতে হবে? একটু সুন্দরভাবে তো বুঝিয়ে বলতে পারতিস। আবির স্নেহাকে উদ্দেশ্য করে বলে, বড় বোনের মতো ছোট বোনটা বেয়াদব হয়ে গেছে। বড় ভাইয়ের বউকে সম্মান দিতে হয়, সে কথা ভুলে গেছে। নিজে বিয়ে করে পরে বাচ্চা কাচ্চা মা হয়েছে, সে আর কিভাবে ছোট থাকে? সে পালিয়ে বিয়ে করতে পারে, তাতে বোঝানোর কোনো ইচ্ছে আমার নেই। স্নেহা আরিয়ানের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন পুরো বাড়ির পরিবেশ নীরব হয়ে যায়। ইরাদের বাড়ির সদর দরজা ভেদ করে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখে এখানে সবাই উপস্থিত, তবে সবাই কোনো এক কারণে নীরবতা পালন করছে। অনু তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আরে বিয়ান, কেমন আছেন? এত বছর পরেও তো একটু চেঞ্জ হননি। এত নীরবতা কিসের এখানে? কেউ কি মারা গেছে এখানে? যদি বদলে যেতাম তাহলে তো আমাকে চিনতেই পারতেন না। অনুর গলার আওয়াজ শুনে সবাই পেছনে তাকিয়ে অনুকে দেখে একদম অবাক। 5 বছর আগের অনু আর আজকের অনুর মাঝে কোনো পরিবর্তন নেই। ইরাদ অনুকে দেখে বলে, আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে অনুকে দেখছে। আরিয়ানের পাশে স্নেহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনু বলে, তা বাচ্চাদের তো দেখছি না, কোথায় সবাই? তাসনিয়া বলে, এত বছর পর তোমার সাথে আমাদের দেখা হলো, ভাই ভাবির খোঁজ খবর নিবে না? অনু তাচ্ছিলের হাসি দিয়ে বলে, বড়লোকদের খবর আমার নেওয়ার যোগ্যতা নেই, আমি তো গরিব মানুষ। আর আপনাদের দেখে বোঝাই যাচ্ছে খুব সুখেই আছেন, তাই কষ্ট করে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করছি না। আবির উঠে বলে, নিজে বড় ভাইয়ের বউয়ের সাথে এমন ভাবে কেউ কথা বলে? আপনাদের তো এখন সুখের দিন, 2 বোন বাড়ি থেকে বিদায় হয়েছে, তাদের খাওয়ানোর পড়ানোর কোনো চিন্তা নেই, না আছে তাদের বিয়ে দেওয়ার টেনশন, সবকিছুই তো কমপ্লিট। তাহলে সমস্যা কোথায়? তো কথা টনে সমস্যা? আপনার সমস্যা হলে আমার সাথে কথা বলার দরকার নেই। এমন ধরনের কথা বলে দেখেই তোর স্বামীর সংসার কপালে জুটলো না। তাসনিয়া বলে। অনু একটা মুচকে হাসি দিয়ে বলে, আমার কপালে ঠিক কি কি জুটছে তার ধারণা আপনাদের কারো নেই। ঠিক তখনই পিছন থেকে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে অনুকে জড়িয়ে ধরে মাম্মা বলে ডাক দেয়। সবাই তো পিচ্চিটাকে দেখে অবাক। অনু পিচ্চিটাকে কোলে নিয়ে বলে, আমার জান বাচ্চাটা বাইরে এত সময় কি করছিল? বাচ্চাটা এখনো ক্লিয়ার করে কথা বলা শেখে নাই, তাই সে বলে। অনু একগাল হেসে বলে ওঠে, মাম্মার বেবিটা বাইরে ঘুরে করছিল, তাই তো? বাচ্চাটা অনুর গালে চুমা দিয়ে গলা জড়িয়ে কাঁধের উপর মাথা রেখে চোখ বন্ধ করে। আমির অনুকে বলে, এই ছেলেটা কার? আমার ছেলে। এই বাচ্চার বাবাকে? যে আমার স্বামী সে। তা তোমার স্বামীকে? আমি যার বউ সে। আরে তোর স্বামীর নাম কি? বাড়ি কোথায়? কবে বিয়ে করছিস? 5 বছর আগে, যেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সেই দিন। তাসনিয়া আবিরকে উদ্দেশ্য করে বলে, দেখো স্নেহার বড় বোন যেখানে পালিয়ে বিয়ে করেছে, সেখানে ছোট বোন কি আর ভালো হয়? স্নেহা ভ্রুকুসকে বলে, আমাকে আপনারা পালিয়ে যেতে বাধ্য করেছেন। আপনাদের কাছে তো আমার স্বামী বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল,
তখন কেন তার প্রস্তাব গ্রহণ করে আমার বিয়ে দেননি? আমাকেও তো অনু আপুর মতো জোর করে মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন। তাহলে যাকে ভালোবাসি তাকে বিয়ে করে কোনো ভুল করিনি। তোমরা দুই বোন মিলে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। ও আচ্ছা, তাই নাকি? তুমিও তো নিজে আমার ভাইকে পছন্দ করে বিয়ে করেছো। তাহলে তুমিও আমাদের দু বোনের মতো। শুধু তোমার বাড়ির মানুষেরা কোনো ঝামেলা করে নাই দেখে মনের মানুষকে নিয়ে সুখে সংসার করছো। অন্যকে কিছু বলার আগে নিজের দিকে তাকিয়ে তারপর না হয় কিছু বলতে আসবেন। আবির এসে স্নেহার গালে থাপ্পড় দিতে চায়, তখন আরিয়ান আবিরের হাত ধরে বলে, স্নেহার গায়ে হাত তোলার কোনো অধিকার তোর নেই, কারণ স্নেহা এখন বিবাহিত। আর বিয়ের পর স্বামীর অধিকার সব থেকে বেশি। বিয়ের পর তোর আর কোনো অধিকার নেই। অনু বলে, স্নেহার মুখে অনেক আগেই শুনেছি ভাইয়া বদলে গেছে, তবে তখন বিশ্বাস করিনি। আজ নিজের চোখে দেখে শুনে বিশ্বাস করলাম। আচ্ছা আপু, একটা কথা বলো, তুমি ইরাত ভাইয়াকে রিজেক্ট করেছিলে, তাতে কোনো সমস্যা হলো না। তুমি স্বামী পেয়েছো, ইরাত বউ। শুধু তফাৎ এইটুকু যে তোমার সম্মান নষ্ট হয়েছে আর বাড়ি থেকে বিতাড়িত হয়েছ। কিন্তু ইরাদের কোনো কিছুই হয়নি, সে সুখেই আছে আনিশা আপুকে বিয়ে করে। তাহলে তুমি কেন বাবার বাড়িতে স্থান পেলে না? শুধুমাত্র মেয়ে বলে? আচ্ছা, সেদিন ভাইয়া ইচ্ছে করলে কি তোমার জীবনটা নষ্ট হবার হাত থেকে বাঁচাতে পারতো না? সে ইচ্ছে করলে মা বাবাকে বোঝাতে পারত, তবে সে সেই কাজটা করেনি। এমন সময় অনু বলে, ওরে আল্লাহ, সেই 5 বছর আগের মরা কাহিনী নিয়ে তোরা এখনো পড়ে আছিস? আচ্ছা বাদ দে না এইসব কাহিনী। লাইফে পেছনের সবকিছু বলে সামনে এগিয়ে যেতে শেখ। দেখ, আমাকে দেখে তো কিছু শিখতে পারিস তোরা, না? আরিয়ান বলে, স্নেহা, ভুলেও অনুর কথা শুনতে যাবে না। ও নিজের জীবনটা নষ্ট করেছে, এবার তোমার সুন্দর জীবনটাও নষ্ট করে দেবে। এই একদম স্নেহার মগজ চাষ করতে আসবে না। আজব তো, তোমরা সবাই কি এখানে সালিশ দরবার করতে আসছো নাকি আমাদের বাড়িতে দাওয়াতে আসছো? অনু কিছু বলতে যাবে, তখনই আনিসা বলে। স্নেহা বলে, নিজে সুখে আছো তো আপু, তাই আমাদের কষ্টটা বুঝবে না। আনিসা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার এখন কোনোটাই বোঝার দরকার নাই, ইচ্ছা নাই। সবাই এতদিন পরে একসাথে হয়েছি, একটু সুখ দুঃখের কথা বলবো তা নয়, কে কোন ভুল করেছে তার হিসাব নিয়ে পড়ে আছে। অনু বলে, আমিও তো তাই বলছি, কিন্তু এদের কানে কোনো কথাই ঢুকছে না। ইরাত বলে, তাই তো কাহিনীটা এমন হলো। রান্নাঘরে কেড়ে আমি তো কিছু খাইনি, তোমাকে নিয়ে সব সমস্যা, আমি কিছুই জানি না এমন ভাব। অনু বলে, দেখেন দুলা ভাই, আপনার সাথে ঝগড়া করার আমার মোটেও ইচ্ছে নাই। তারপরেও আমি আপনার দূরের সম্পর্কে শালী হই, ঝগড়াঝাটি চাইলেই করতে পারেন। আনিসা সবাইকে ফ্রেশ হয়ে আসতে বলে রান্নাঘরে কাজ করতে চলে যায়। এত সময় এত চিৎকার চেঁচামেচি শুনে অনুর পিচ্চিটা এবার হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দেয়। অনু বাবুর হঠাৎ এমন কান্নার কারণ বুঝতে পারে না। বাবুর কান্না থামানোর নানা রকম চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। এরপর অনুর মনে পড়ে বাবু তো অনেক সময় না খেয়ে আছে, হয়তো ক্ষুধা লেগেছে বলে কান্না করছে। বাবুকে একটু খাবার খাওয়ানোর পর বাবু একটু নীরব হয়। অনু বাবুকে সোফা সেটের উপর ঘুম পাড়িয়ে দেয়। তখন আরিয়ান বলে, দেখো স্নেহা, তোমার বোনের অবস্থা দেখো। নিজের বাচ্চাটাকে একটু দেখাশোনা ঠিক মতো করতেও পারে না। সে মা হয়েছে কিসের জন্য আল্লাহ জানে। অনু রেগে মেগে আরিয়ানকে মনের সুখে বকা দিতে থাকে। আরিয়ান অনুকে বলে, হ্যাঁ দাও, মনে হয় সুখে গালি দাও। এই অখাদ্য কুখাদ্য গালি ছাড়া জীবনে আর কোনো কিছু দিয়েছো আমাকে? অনু বলে, আমি আপনাকে কত সম্মান করি তা আপনি খুব ভালো করেই জানেন। আমাকে এত বেশি সম্মান করো যে আমার কোনো কথাই তুমি শোনো না। আপনার কথা শুনলে তো আজও কুমারী থাকতে হতো, তাহলে আর বাচ্চাদের মা হওয়া লাগতো না। বাচ্চাদের মা হয়ে কি বা করছো তুমি? তখন আরিয়ানা নিচে নেমে এসে সবার সামনে চিৎকার করে বলে, মাম্মা পাপা, তোমরা ঝগড়া ঝাড়ে বন্ধ করো, এসব ছাড়া আর কিছু জানো না। সবাই আরিয়ানার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইরাদ আরিয়ানাকে বলে, তোর মাম্মাকে? আরিয়ানার সামনে অনুকে দেখিয়ে বলে, এই
যে উনি আমার মামা। উফ, এদের নিয়ে আমি পারি না। 4 বছর বয়স আমার না তাদের। তাসনিয়া বলে, 4 বছর বয়সের বাচ্চা মেয়ে এত পাকনা কথা বলে? আমাকে বলবেন না। আমার মাম্মা পাপার মতো আপনার ফ্যামিলি হলে আপনিও সব বুঝতেন। আরিয়ানা বলে। আবির আরিয়ানের সামনে গিয়ে বলে, তুই না বললি তোর বউ বাচ্চা হবার সময় মারা গেছে, তাহলে ওরই অনুকে মা বলছে কেন? অনু আরিয়ানার মাম্মা, তাই মা বলছে। অন্য কাউকে কেন বলতে যাবে? আমার কিউটি মিষ্টি চঞ্চল বউটা মা হবার সময় খুব ম্যাচিওর হয়ে যায়, আর বাচ্চাদের মতো করে না। তাই সেই হিসাবে আমার প্রথম বউটা মারা গেছে। ইরাদ বলে, অনুর সাথে তোর সম্পর্ক কিভাবে হলো আর 2টা বাচ্চা হয়ে গেছে? আরিয়ান বলে, হ্যাঁ অবশ্যই, ওই পুচকে ছেলেটার একমাত্র বাবা আমি। আনিসা এসে বলে, স্নেহাকে জানতো অনু তোমার বউ? আগে জানতো না, আজ 1 বছর হলো সে জানে। সে আমাদের সাথে থাকছে তাই। স্নেহা বলে, 2 বছর আগে রাজ তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু রাজকে তারা পছন্দ করে না দেখে আমার বিয়ে দিবে না বলে সোজা তাদের বাড়ি থেকে অপমান করে বাহির করে দেয়। কিন্তু আমি সেই পিচ্চি কাল থেকে রাজকেই ভালোবাসি, তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। তাই নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি দুজনে। কিন্তু বিপত্তি বাধে রাজের বাড়ির মানুষদের নিয়ে। আমার বাড়ির মানুষেরা তাদের অপমান করেছিল বলে তারা আমাকে মেনে নেননি। রাজ আমাকে ছেড়ে দেবার জন্য তো বিয়ে করে নাই, তাই সে আর আমি আলাদা ছোট একটা সংসার শুরু করি। এইভাবে 1 বছরে আমরা টোনাটুনি সংসার করি। তারপর রাজ বাহিরে যাবার সুযোগ পায়, তখন সে চলে যায়। কিন্তু রাজের অনুপস্থিতিতে আমি কার কাছে থাকব? তখন রাজ আরিয়ান ভাইয়ার সাথে যোগাযোগ করে, তাদের কাছে আমাকে রেখে যায়। রাত চলে যাবার পর আমি আরিয়ান ভাইয়ার বাড়িতে গিয়ে আকাশ থেকে পড়ি। যে আমার হিরো ছিল সে এখন আমার আপন দুলা ভাই, ভাবা যায়? তাদের কাছে গিয়ে জানতে পারি তারা কত সুন্দর সুখে শান্তিতে সংসার করছে। এরপর থেকে আমি তাদের সাথেই থাকি। আমি আর আরিয়ানা একসাথে থাকি সবসময়। সে আমাকে ছোট মাম্মা বলে ডাকে। আবির বলে, বাহ, আমার ছোট বোনটিও জানে তার বড় বোনের স্বামী আমার বোন, আমরা কেউ জানি না। আনিসা বলে, তার মানে সেদিন যখন আমাদের কথা কাটাকাটি হয় তখন তুই সেখান থেকে চলে যাবার পর আরিয়ানের সাথে দেখা হয় তোর? আরিয়ান বলে, সেদিন অনু একা বাড়ি থেকে চলে গেলে আমি অনুর পেছনে পেছনে ছুটে যাই। যতই হোক বন্ধুর বোনকে তো আর বিপদে একা ফেলে আসতে পারি না। রাতের বেলা রাস্তার পাশে চুপচাপ বসেছিল অনু। আমি সেখান থেকে অনুর হাত ধরে আমাদের বাড়িতে নিয়ে যাই। বাড়িতে অনুকে এভাবে নিয়ে যাওয়া দেখে বাড়ির মানুষেরা ভাবে আমি অনুকে বিয়ের আসর থেকে পালিয়ে নিয়ে এসেছি। সে রাতেই বাড়ির মানুষেরা জোর করে আমাদের বিয়ে দিয়ে দেয়। কেন জানি অনু তখন আর তাদের নিষেধ করে না, দ্রুত কবুল বলে আমাকে স্বামী রূপে গ্রহণ করে। কিছুদিন পর আমার চিটাগাংয়ের একটা বড় কোম্পানিতে চাকরি হয়ে যায়। আমি অনুকে সাথে নিয়ে সেখানে চলে যাই। তারপর অনু সেখানে তার বাকি লেখাপড়াটুকু কমপ্লিট করে এবং এখন সে আবার আমাদের এই শহরে ফিরে আসে। আমাদের পুরাতন ভার্সিটিতে লেকচারার হিসেবে আজকেই সে জয়েনিং করেছে। আর আমি অনুর প্ল্যানিং জানতে পেরে ইচ্ছা করেই তোদের সবার সাথে যোগাযোগ শুরু করি। আর ভাগ্য কত ভালো দেখ, আমরা সবাই আজ একসাথে মুখোমুখি দাঁড়িয়ে আছি। ইরাদ বলে, সব বুঝলাম, তবে একটা ব্যাপার বুঝলাম না, অনু এত লেখাপড়ার মাঝে 2টা বাচ্চার মা হলো কেমনে? আরিয়ান ভ্রুকুচকে বলে, প্রতিটা বিবাহিত মেয়ে যেভাবে মা হয় সেভাবে। তাতে তোর কোনো সন্দেহ আছে? না, মানে 2 বাচ্চার দেখাশোনা করে এত কিছু কিভাবে করছে? আমাদের দাদা ভাই দাদিমা আমাদের সাথে থাকতো, তারাই আমাদের বেবিদের দেখাশোনা করত। আর তাছাড়া কাজে সাহায্য দান করার জন্য আমাদের একজন সহযোগী আপুও আছে। অনু বলে, তা দুলা ভাই আপনি আর আনিশা একসাথে হলেন কিভাবে? আর বাচ্চার বাবা মাও হয়ে গেছেন, ভাবা যায়? ইরাদ মাথা চুলকিয়ে বলে, ওই যে মানে তুমি রিজেক্ট করার পরে আমার সাথে আনিসার ফেসবুকে রেগুলার কথা হতো। কথা বলতে বলতে কখন যে আমাদের সম্পর্কটা এতটা গভীর হয়েছে তা বুঝতেই পারি নাই। তারপর আমরা যখন বুঝতে পেরেছি, পরিবারের সবাইকে জানিয়েছি, তারা আমাদের 4
হাত এক করে দিয়েছে তোমার। আনিসা বলে, এই ফেসবুকের জন্য আমাকে পেয়েছিলে, নয়তো তোমার মতো রিজেক্ট করা পোলারে কেউ বিয়ে করতো না। ইরাত 32টা দাঁত বাহির করে বলে, স্বামী হওয়াটা কপালে ছিল। আমি চাইলে কি আর অন্যের বাপ আদরের হারকে বিয়ে করতে পারি? তোমার এইসব ঢং দেখে বাঁচি না। যাও, সব বাচ্চাদের নিয়ে আসো। ইরাত সব বাচ্চাদের নিচে এনে অনুষ্ঠান কমপ্লিট করে। এরপরে সবাই একটু গল্পগুজব করে, যে যার বাড়িতে ফিরে যায়। তবে অনু আর স্নেহার সাথে আবির কোনো কথা বলে না। আবির একটিবারের জন্য ওদের বলে না বাড়িতে যাবার কথা। অনুর পিচ্চিটাকে দেখে আবিরের খুব ইচ্ছা করছিল কোলে কাঁধে নিয়ে আদর করতে, কিন্তু নিজের আত্মসম্মান কম হবে দেখে নিজের ইচ্ছাকে মাটি চাপা দিয়েছে। আরিয়ান ভেবেছিল আবির হয়তো বাচ্চাদের আদর করবে, কিন্তু না, সে এমন কোনো কিছুই করে নাই। আসলে মানুষ যখন বদলে যায় তখন তার কাছে কোনো কিছু আশা করাটা এমন, দিনের বেলা সূর্যের তাপ থাকবে আর রাতে চাঁদের মতো শীতল। অনু স্নেহা বাচ্চাদের সাথে নিয়ে আরিয়ানদের বাড়ির দিকে রওনা দেয়। আজকে বহু বছর পর অনু তার শ্বশুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, এত বছর অনু এই শহরে আসে নাই। মনের মধ্যে একরাশ অভিমান নিয়ে সে আরিয়ানের সাথে সংসার করতে বহু দূরে গিয়েছিল। আজ এত বছর পর সে তার সংসারে ফিরে আসছে। তার স্বামীর বাবার বাড়িতে আজ 2 বাচ্চাকে নিয়ে প্রবেশ করবে। তবে এতটা ভালো ছিল না ওদের ভাগ্যটা। বাড়িতে যাবার পথে ওদের গাড়িটা রাস্তার সাইডে থামিয়ে রেখে আরিয়ান আর স্নেহা কিছু কেনাকাটা করতে চায়। ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে ওদের গাড়িতে ধাক্কা দেয়। গাড়িতে অনু 2 বিচ্ছুকে নিয়ে বসেছিল। সামনের সিটে অনুর কোলের ছেলেবাবুটা ছিল আর পিছনের সিটে আরিয়ানা বসেছিল। গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে বাচ্চাদের অবস্থা খুব খারাপ হয়। অনুর কোলে পিচ্চিটা ছিল, ওর পুচকে খুব গুরুতর আঘাত পায়। মেয়েটারও আঘাত লেগেছে, সে জ্ঞান হারিয়েছে। আরিয়ান আশেপাশের মানুষদের সাহায্য নিয়ে দ্রুত ওদের বাহির করে হাসপাতালে নিয়ে চলে আসে। অনু অসুস্থ অবস্থায় খুব চিৎকার করে কান্না করছে। যদি ওর পুচকের কিছু হয় তাহলে আর নিজেকে ক্ষমা করতে পারবে না। আরিয়ান বারবার বলেছিল, এভাবে গাড়িতে তোমাদের রেখে যেতে ইচ্ছা করছে না, চলো আমরা সবাই একসাথে বাড়িতে চলে যাই। তোমাদের আমি বাড়িতে রেখে তারপর না হয় মার্কেটে আসবো। এক্ষুনি কেনাকাটা করতে হবে এমনটা কিন্তু না। কিন্তু অনু বলে, যাচ্ছি যখন তখন বারবার আসার কি দরকার? একটু অপেক্ষা করে সবাই একসাথে যাব। অনু আরিয়ানকে জড়িয়ে ধরে ওর বুকের মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে। আরিয়ান কি বলবে বুঝতে পারছে না। তার 2 সন্তান খুব অসুস্থ, এমন করুণ অবস্থায় সন্তানদের কোনো বাবা মাই বা দেখতে পারবে? আরিয়ান বাবুদের এমন অবস্থা মেনে নিতে পারছিল না, কিন্তু ভাগ্যের উপর দিয়ে যেতে তো পারবে না। চুপচাপ পাথরের মতো অসুস্থ অনুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত টেনশনে আর আঘাতের ব্যথায় অনু জ্ঞান হারিয়ে ফেলে। তারপরও নিজের স্ত্রীকে বুকের মাঝে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। স্নেহা তার বাবা মাকে ফোন দিয়ে তাদের এই দুর্ঘটনার খবর দেয়। অনুর শ্বশুরবাড়ির সবাই এসে দেখে এখানে খুব খারাপ অবস্থা। সবাই মনে মনে দোয়া করছে যাতে বাচ্চাদের কিছু যেন না হয়। রাজ তো বহুদূরে। স্নেহা রাজের কাছে কল দিয়ে কান্নায় ভেঙে পড়ে। যদি বাচ্চাদের কিছু হয় তাহলে অনু আরিয়ানের জীবনটা একদম বদলে যাবে। রাজ বহুদূরে আছে, তাই সে ইচ্ছা করলেও স্নেহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলতে পারবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, সবকিছু ঠিকঠাক করে দিবেন। রাজের খুব খারাপ লাগছে আরিয়ানের পুচকের জন্য। পুচকেটা যে ওদের বাড়ির সবার জান, সেই জানটা আজ অসুস্থ, এটা কি মেনে নেওয়া সম্ভব? আর বাচ্চাদের কোনো কিছু হলে সহ্য করা যায় না। অনুর বাবা মা আজ এত বছর পর মেয়ের এমন দুঃখের খবর শুনে ছুটে চলে এসেছে। যত যাই হোক, বাবা মা সন্তানদের উপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। তার উপর যদি এমন খবর শোনা যায় তাহলে তো আরো সম্ভব না। অনুর বাবা বলে, আমি যদি সেদিন বেশি জোর না করতাম তাহলে আমার মেয়েটা আমার কাছেই থাকতো। বেশি বাড়াবাড়ি করে মেয়েটার জীবনটা নষ্ট করতে গিয়েছিলাম। আমার তখন অনুকে কিছুদিন সময় দেওয়া দরকার ছিল। মেয়ে তো সময় চেয়েছিল নিজের জন্য, কিন্তু অতিরিক্ত আবেগ কেন্দ্রিক হয়ে সেদিন সিদ্ধান্ত নেওয়ার জন্য এতগুলো বছর মেয়েটা আমার দূরে ছিল। আজ এত বছর পর আমাদের কাছে আসলে তাও আবার এমন বিধ্বস্ত অবস্থায়। ইরাদ আনিসাও তাদের দেখতে হাসপাতালে ছুটে এসেছে। অনেক সময় পর ডক্টর এসে বলে, আপনাদের বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে, তবে পিচ্চিটার হাতের হাড্ডিতে আঘাত লাগার কারণে সমস্যা হয়েছে। চিন্তার কোনো কিছুই নেই, আমরা হাতে প্লাস্টার করে দিয়েছি। কিছুদিন এভাবে রাখলে আর নিয়মিত মেডিসিন খাওয়ালে বাচ্চার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।
আরিয়ান একটু দীর্ঘশ্বাস ছেড়ে বাচ্চাদের কাছে বসে থাকে। সারা রাত আরিয়ান 2 বাচ্চার সাথে ছিল। অনু অসুস্থ, তাই তাকে আলাদা কেবিনে রাখা হয়েছে। অনুর সাথে স্নেহা ছিল। আরিয়ান সারা রাত বাচ্চাদের সাথে ছিল। একটি বারের জন্য অনুর কাছে যায়নি সে। তার মনের মাঝে খুব রাগ জমে আছে। কেন অনু আরিয়ানের কথা শুনল না? যদি অনু জোর না করতো তাহলে কখনো আরিয়ান ওদের একা রেখে যেত না, আর না এমন ঘটনা ঘটত। অনুর জিদের জন্য আজ বাচ্চাদের এমন অবস্থা। যদি বাচ্চাদের কিছু হয়ে যেত তাহলে আরিয়ান অনুকে কোনোদিনও মাফ করতো না। সকালে অনুর জ্ঞান ফিরতেই সে বাচ্চাদের দেখতে ছুটে চলে আসে। আরিয়ান অনুকে দেখে একটি কথাও বলে না। অনুর এখন আরিয়ানকে খেয়াল করার মতো সময় নেই, কারণ তার 2 সন্তান আজ ভীষণ অসুস্থ। যে মায়ের সন্তান বিপদে পড়ে সেই মাই জানে তার কি অবস্থা হয়। তারপরও অনুর শরীর অতিরিক্ত দুর্বল হবার কারণে স্নেহা অনুকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। সকালে পিচ্চির ঘুম ভাঙার পর শুরু হয় আরিয়ানের জীবনের নতুন যুদ্ধ। কারণ পিচ্চির হাতে প্লাস্টার করার জন্য অনেক ভারী হয়ে আছে। তার কপালে বড় ব্যান্ডেজ করা। তার হাত সে ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারছে না। তার মাথায় ব্যথা। সে ঠিক মতো কোনো কিছু করতে না পারার জন্য কান্না করতে থাকে। সে এতটা ছোট যে তাকে বোঝানো সম্ভব না। আর এত ছোট্ট বাচ্চাদের সাথে এমন হলে কিভাবে কি করতে হয় এমন ধারণা কারো নেই। আরিয়ানাকে তাও কিছুটা বোঝাতে পেরেছে, কিন্তু ছেলেটাকে কে বোঝাবে? আর বাবা হয়ে বাচ্চাটার এমন অবস্থা সে দেখতে পারছে না, না পারছে সহ্য করতে। আরিয়ানের প্রচুর রাগ হচ্ছে অনুর উপর। তারপরও এভাবে 2 দিন হাসপাতালে পার করে 2 বাচ্চাকে নিয়ে ওরা বাড়িতে আসে। আরিয়ান ভাবে বাড়িতে অনেক মানুষদের মাঝে থাকলে হয়তো পুস্কের কষ্ট একটু কম হবে। তবে আমরা যেমনটা ভাবি সবসময় কি তেমনই হয়? আরিয়ান এই 3 দিনে একবারের জন্য অনুর সাথে একটাও কথা বলে নাই। সে অনুকে সবকিছুর জন্য দায়ী মনে করে। আসলে কি সবকিছুর জন্য অনু দায়ী? আচ্ছা, অনুর কি কষ্ট হচ্ছে না? অনু যে বাচ্চাগুলোর মা। আরিয়ান রাগের মাথায় যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আচ্ছা, তোমার বাবা মা যখন তোমাকে বিয়ে দিতে চাইলো তখন এত কাহিনী করলে, আর আমার বাড়িতে এসে চুপচাপ আমাকে বিয়ে করলে যে? আরিয়ানের এমন কথা শুনে অনু মুচকি হাসি দিয়ে বলে, আপনার সাথে বিয়েটা ভাগ্যে ছিল, তাই হয়েছে। যদি ইরাদের সাথে বিয়েটা লেখা থাকতো তাহলে অবশ্যই ইরাদের সাথে আমার বিয়েটা হয়ে যেত। তাহলে তুমি কি এই বিয়েটা মেনে নিচ্ছ? এখানে বিয়েটা না মানার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। বিয়ে তো হয়ে গেছে। এটা কোনো খেলাঘর নয় যে যখন ইচ্ছা ভেঙে দিব। আরিয়ান কি বলবে বুঝতে পারছে না। যে মেয়ে বিয়ে করবে না বলে এত কাহিনী করলো, সে আজ আমাকে স্বামী রূপে মেনে নিতে চাইছে। অনু বলে, দেখুন, এত চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যদি আমাকে স্ত্রী রূপে মেনে নিতে না পারেন তাহলে সমস্যা নেই। আমি জোর করে আপনার কাছে থেকে স্বামীর অধিকার চাইবো না, ছেড়ে দিব আমার সব অধিকার। আরিয়ান বলে, আমাকে এতটা বিশ্বাস করছো কেন? কারণ আপনি আমাকে বোঝেন। আমি কোন খারাপ পরিস্থিতিতে থাকলে আপনি আমাকে সুন্দর করে বোঝাতে পারেন। আপনাকে ছোট থেকেই বিশ্বাস করি, আপনাকে অনেক সম্মান করি। আর যেখানে সম্মান আর বিশ্বাস থাকে সেখানে সারা জীবন একসাথে থাকা যেতেই পারে। আরিয়ান বুঝতে পারে অনুর মনের কোনো এক গোপন কুঠিরে আরিয়ানের জন্য সুপ্ত ভালোবাসা আছে। যেহেতু বিয়েটা হয়েছে আর দুজনের সমস্যা নেই, তাহলে সংসার করাই যেতে পারে। এরপর শুরু হয় দুজনের টুকটাক খুনসুটি নিয়ে সংসার জীবনের সূচনা। আরিয়ান বিয়ের কিছুদিন পর চাকরি পায়। তখন অনুকে সাথে করে ভাড়া বাসায় নিয়ে যায়। অনু সেখানে লেখাপড়া করে আর আরিয়ানকে না জানিয়ে চুপচাপ বাচ্চার প্ল্যানিংও করে। আরিয়ান যেদিন প্রথম জানতে পারে অনু প্রেগনেন্ট, সেদিন একটু রাগ করেছিল আর বলেছিল, বিয়ের কয়েকটা মাস পার হলো মাত্র, তুমি নিজের লেখাপড়াটা কমপ্লিট করতে পারতে, তারপর না হয় বাচ্চাদের প্ল্যানিং করতে। অনু বলে, বাচ্চার দরকার আমার, আমি মা হব, তাতে আপনার কি? 1-2 বছরেই আমার পুচকি বড় হয়ে যাবে, তখন আরেকটা বাচ্চা নিব। হেই, তুমি কি বাচ্চা দিয়ে ফুটবল খেলার দল বানাবে নাকি? দরকার হলে তাই করব। আর লেখাপড়ার কি হবে? লেখাপড়ার সাথে বাচ্চার সম্পর্ক কোথায়? আমি 2 কাজ একসাথেই করব। এরপর আরিয়ান অনুর সাথে আর কোনো তর্ক করে না, কারণ বাচ্চাটাকে তো আর মেরে ফেলা সম্ভব না। তাদের সম্পর্কে সুতা শক্ত করতে তার আগমন। অনুর বাচ্চা হবার কথা শুনে আরিয়ানের দা ভাই আর দাদিমা চলে আসে তাদের বাসায়। দাদিমা সব কাজ কাজের মানুষের সাহায্য নিয়ে করত। অনুকে কোনো কাজ তারা করতে দিত না। অনু সময় মতো খাওয়া দাওয়া করত আর কলেজে লেখাপড়া করত। এইভাবে বেশ সুখেই দিন কাটছিল।
অনুর বাবার বাড়ির কেউ জানতো না অনু কোথায় গেছে, কি করছে। সেই বিয়ে ভাঙার দিন থেকে আবির আর কখনো আরিয়ানের সাথে যোগাযোগ করে নাই। তারপর আরিয়ানের ঘর আলো করে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আরিয়ান আর অনুর চোখের মণি হয়ে থাকে সবসময়। তার 3 বছর পর অনু আবারও বাচ্চা নেয়। এবার তাদের ঘর আলো করে একটি রাজকুমার আসে। আরিয়ান ভাবে, 2 বাচ্চা অনুর প্রাণ, তারা একটু অসুস্থ হলে অনু সারা রাত জেগে কাটিয়ে দিত। তাহলে আজ কেন অনুকে ভুল বুঝছি আমি? অতীতের স্মৃতির পাতা থেকে বেরিয়ে এসে আরিয়ান নিজেকে বলে, আমি কি বদলে গেছি? 5 বছর আগে অনুকে এত বুঝতাম, আজ কেন তাকে ভুল বুঝছি? এই অ্যাক্সিডেন্ট তো আমি গাড়ি ড্রাইভ করার সময়ও হতে পারত। অনু তো মাত্র একটা উচ্ছিলা ছিল, তবে অ্যাক্সিডেন্টটা তো হওয়ারই ছিল। আমি কেন রাগের মাথায় আমাদের সম্পর্কটা বিষিয়ে তুলছি? আমি কি ভুলে যাচ্ছি যে অনু ওদের মা? আমার থেকে বেশি কষ্ট পরিশ্রম অনু করে ওদের লালন পালনের জন্য। আমি তো অনেক সময় অনেক কিছু জানতেও পারি না, তারপরও 2 ভাই বোনের দেখাশোনার জন্য ত্রুটি রাখে না। তাহলে সেই বাচ্চার মায়ের উপর আমি কিভাবে এত বেশি রাগ করতে পারি? আমি ভুলে যাচ্ছি কেন বাচ্চাদের এই অবস্থা দেখে আমি যতটা কষ্ট পাচ্ছি তার থেকেও বেশি কষ্ট অনু পাচ্ছে। আরিয়ান অনুর কাছে গিয়ে অনুকে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় শুধু বাচ্চাদের কথা চিন্তা করেছি, তোমার দিকটা একটু ভেবে দেখিনি। আমি কাউকে মাফ করতে পারবো না। আপনার শাস্তি হচ্ছে বাচ্চারা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমাকে যতটা সম্ভব সব কাজে সাহায্য করতে হবে। যদি সাহায্য না করেছেন তাহলে আমাকে আরো একটা বেবি গিফট করতে হবে, ওকে? আরিয়ান বলে, এই একদমই না। অনু ভ্রুকুসকে বলে, না মানে? আমি তোমাকে সব কাজে সাহায্য দান করতে রাজি। আমার পোলাপান এখনো বিচ্ছি, তুমি ওদের সঠিকভাবে দেখাশোনা করো। ওরা বড় হলে আমি তোমাকে একটা এতিমখানা গিফট করব, তখন সেই সব বাচ্চাদের মা হয়ে শখ মিটিয়ে নিও। অনু দাঁত বাহির করে হাসতে থাকে। এভাবেই চলছিল বেশ কিছুদিন। তারপর অনুর বাবা বাড়ির সবাই আরিয়ানদের বাড়িতে এসে অনু আরিয়ানকে তাদের বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দেয়। অনু আরিয়ানকে তারা মেনে নিয়েছে। তখন আরিয়ান বলে, দুঃখিত, আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না। আরিয়ানের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। আবির বলে, কেন যেতে পারি না? তো সমস্যা কি? আরিয়ান বলে, কারণ স্নেহাও আপনাদের বাড়ির মেয়ে আর আমাদের বাড়ির বউ। আমাদের মেনে নিলে স্নেহা আর রাজকে মেনে নিতে হবে। আমরা 2 ভাই একসাথে যাব আপনাদের বাড়িতে, নয়তো যাব না। অনুর বাবা বলে, আচ্ছা ঠিক আছে, স্নেহা আর রাজকেও আমরা মেনে নেব, কিন্তু তার আগে রাজকে তো দেশে আসতে হবে। আবির বলে, দেখ আরিয়ান, রাজের দেশে আসা দেরি আছে, সেজন্য স্নেহা আপাতত এটাই যাবে। রাজ আসলে তখন রাজকে এসে জামাই আদর করে নেবে যাব। এরপরও অনু যেতে চায় না। আরিয়ান অনুকে নিজের রুমে নিয়ে গিয়ে বলে, দেখো অনু, সেদিন যা হয়েছিল সবটা একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যাও। আমরা যদি মনের মধ্যে পুরাতন কথা গ্লানি রেখে দিই তাহলে আমাদের বাচ্চারা তাদের নানা বাড়ির আদর থেকে বঞ্চিত হবে। আশা করি তুমি এটা কখনোই চাইবে না যে বাচ্চারা আদর স্নেহ থেকে বঞ্চিত হোক। দেখো, প্রতিটা পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকে, তাই বলে যদি আমরা সব সম্পর্কগুলি নষ্ট করি তাহলে তো হবে না। আর তারা তোমার মা বাবা, তাদের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। তুমি এমন কাজ করতে পারো না। আমরা কিছুটা ভুল করেছি, তার শাস্তি পেয়েছি, এবার তুমি আর কোনো কথা বলবে না। অনু বলে, দেখো, আমি চাই না ওই বাড়িতে যেতে। তারা 5 বছর আমার কোনো খোঁজ খবর নেয়নি, আজ হঠাৎ এসে বলবে আর আমি তাদের সাথে চলে যাব? আরিয়ান বলে, আচ্ছা, নিজেকে একটাবার তোমার বাবা মার স্থানে রেখে চিন্তা করো তো। আজ যদি আরিয়ানার জন্য আমাদের এতটা অপমানিত হতে হয়, তখন তোমার কি রাগ লাগবে না? তুমি কি আরিয়ানার সাথে খারাপ ব্যবহার করবে না? অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি কিছুই জানতে বুঝতে চাইছি না। আরিয়ান অনুর কপালে চুমু দিয়ে বলে, একদম পাগলামি করবে না। তোমার বাবা মার সাথে তাদের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসো। দাদিমার শরীরটা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে, মা তার পেছনে সময় দিচ্ছে। তোমার একা একা সবকিছু করতে কষ্ট হচ্ছে তা আমি জানি। তোমাদের বাড়িতে অনেক মানুষ আছে, সবাই মিলে সাহায্য করবে।
আর ওই বাড়িতে বাচ্চারা আছে, ওদের সাথে থাকলে এদেরও ভালো লাগবে। অনু আরিয়ানকে আর কিছু বলে না, জানে আরিয়ান ভুল কিছু বলছে না। আসলে এমন জীবনসাথী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অনু বাচ্চাদের নিয়ে বেশ কিছুদিন তার বাবার বাড়িতে এসেছে। এখন আরিয়ানা মোটামুটি সুস্থ, তবে বাবুর হাতটা এখনো ব্যান্ডেজ করা। তার হাত ঠিক হতে আরো কিছুদিন সময় লাগবে। তাসনিয়া আরিয়ানা আর পুস্কের অনেক খেয়াল রাখে। আবির রাতে বাড়িতে ফিরে আসার সময় রোজ বাচ্চাদের পছন্দ মতো চকলেট নিয়ে আসে। অনুর বাবা মা তো পুস্কেকে কোলে করে সারাদিন ঘোরাঘুরিতে ব্যস্ত, একটুও পুস্কেকে কান্না করার চান্স দেয় না। স্নেহা বাবার বাড়িতে, রাজ বেচারা শুধু আফসোস করে। আরে আজ যদি দেশে থাকতাম তাহলে শ্বশুর বাড়িতে বউর সাথে নিয়ে জামাই আদর খেতে পারতাম। স্নেহা রাজকে বলে, সমস্যা নাই, আপাতত আমি তোমার ভাগের আদরগুলো খেতে থাকি। আরিয়ান শ্বশুর বাড়িতে এসে আরিয়ানার দায়িত্ব স্নেহাকে দিয়েছে, আর পুস্কেকে নানা নানির কাছে। আরিয়ান নিজের বউ নিয়ে রাতের বেলা ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়ে। এভাবে চলতে থাকে। যদি ওদের ঘোরাঘুরি করার শখ হয় তখন বাচ্চাদের দায়িত্ব বাড়ির মানুষদের ভাগাভাগি করে দিয়ে বেরিয়ে পড়ে। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি ভালোবাসায় চলতে থাকে। আসলে প্রতিটা সম্পর্কের মাঝে টুকটাক খুনসুটি লেগেই থাকে, তবে এই খুনসুটিগুলো ভালোবাসার, আর এই ভালোবাসার খুনসুটিগুলোকে কখনো সম্পর্ক নষ্ট হবার কারণ হতে দিতে নেই। নিজেদের মানসিক চাহিদা পূরণের দায়িত্ব নিজেদের, তাই পরিবারের সব দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সম্পর্কটাকে সবসময় নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। সম্পর্কের মাঝে কখনো একঘেয়েমি আসতে দিবেন না, আর সবসময় সম্পর্কের মাঝে একটা দুষ্টু মিষ্টি খুনসুটি ভালোবাসা রাখবেন। এটা ছাড়া সম্পর্ক কিন্তু নিরামিষ হয়ে যায়।